আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা তোমাদের ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা ওয়ান শট ক্লাস করব। অ্যান্ড এই চ্যাপ্টারটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের মধ্যে আছে। অ্যান্ড এই চ্যাপ্টারটা মোটামুটি বলা যেতে পারে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা থেকে দুটো অংশ থেকে তোমার কোশ্চেনগুলো হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে তোমার ব্যতিচার এবং আরেকটা হচ্ছে তোমার অপবর্তন। এই দুইটি তোমাদের সিলেবাসের মধ্যে আছে, তবে তোমাদের ব্যতিচার অংশটা থেকেই বেশি আহ, পরিমাণে সিকিউ গুলো এসে থাকে। তো আমরা এই পুরো দুটো টপিকে খুব ভালো মতো করে শেষ করব। এবং তুমি জানো আমাদের ওয়ান শট ক্লাসগুলোর ডিউরেশন খুবই কম হয় এবং আমরা খুব কম সময়ের মধ্যে টপিকগুলোকে গুছিয়ে দিই। তো আমি আবারও বলতেছি, যারা তোমার এই ক্লাসটা আজকে প্রথম করতে আসতেছ বা এর আগে আমার কখনো ওয়ান শট ক্লাসগুলো করো নাই, তাদের জন্য আমার দিক নির্দেশনা থাকবে। দেখো আজকে আমরা কোন চ্যাপ্টার পড়তেছি বলো তো? ভৌত আলোক বিজ্ঞান। কি পড়তেছি বলো তো? ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান। ওকে, খুব ভালো কথা। এখন দেখো, ভৌত আলোক বিজ্ঞান যারা আগে কখনো পড়ো নাই, তাদের হয়তোবা থিওরিটা বোঝার পর তোমার একটু কষ্ট হইতে পারে ম্যাথগুলো করতে। বাট দুই একটা ম্যাথ করলে তোমার আর কোনো অসুবিধা থাকবে না। আর তুমি জানো আমার ওয়ান শট ক্লাসটা পুরোটাই তোমার থিওরি নির্ভর হবে। অর্থাৎ আমি এই ক্লাসটার মধ্যে তোমাদেরকে যতগুলো থিওরি দরকার সবগুলো থিওরি খুব সুন্দর মতো করে গুছিয়ে দিব। এটা তোমার রিভাইজ করার জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে হবে। ওয়ান শট ক্লাস মানে যে সেখানে একদম তোমাকে হাতে ধরিয়ে সব ম্যাথগুলো করে দিতে হবে এমন না। তুমি আমি তোমাকে পুরো থিওরিগুলো রিকল করে দিব। তুমি যে জিনিসগুলো পড়েছিলে সেই জিনিসগুলো তুমি এখন দেখো ধরতে পারবা। আমাদের এরকম হয় যে আমরা জিনিসটা পড়ছি কিন্তু আমরা ভুলে গেছি বা আমরা ভুলে যাই। অ্যান্ড যখন তোমাকে কেউ একজন ধরিয়ে দিবে জিনিসটা, তখন তুমি সেই জিনিসটা সহজে পিক করে ফেলতে পারবা এবং তোমার নোটস গুলো দেখে তুমি জিনিসগুলো রিলেট করতে পারবা। ঠিক আছে? এবং সেই রিলেটেড সাহায্যে তুমি সামনে ম্যাথগুলোকে অ্যাপ্রোচ করতে পারবা। কিন্তু কথা যারা এই চ্যাপ্টারটা আগে কখনো করো নাই এবং তোমরা আমার ওয়ান শট ক্লাসটা দেখতে চলে আসছো, তোমাদেরকে স্বাগতম। তোমরা ক্লাসটা দেখো, তোমরা থিওরিটা বুঝে ফেলবা। এরপরে তোমাদের কাজ হবে বোর্ড প্রশ্নগুলো খুলে দেখা এবং বোর্ড প্রশ্নগুলো 2024 সাল থেকে 2021 সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো দেখে ফেলা এবং এবং ফোকাসে রাখবা 2024 সালে যে কোশ্চেনগুলো আছে। 2024 সালে যে কোশ্চেনগুলো আছে বা এরকম একটা কাজ করার চেষ্টা করবা 2016 অথবা 17, 2017 অথবা 16 এরকম সালের কোশ্চেন গুলো দিয়ে আগে প্র্যাকটিস শুরু করবা। আগে কি করবা বলতো? এরকম সালের কোশ্চেন গুলো দিয়ে আগে প্র্যাকটিস শুরু করবা। কেন কেন এটা করা ইম্পর্টেন্ট বলতো? কেন এটা করা ইম্পর্টেন্ট? কারণ এই ধরনের মানে অনেক আগে যে কোশ্চেন গুলো হয়েছিল না, সেগুলো তুলনামূলক অনেক ইজি হয়েছে। বুঝছো? তুলনামূলক ইজি। তুলনামূলক ইজি। তো তুলনামূলক ইজি হওয়ার কারণে ওই জিনিসগুলো খুব সহজে তুমি অ্যাপ্রোচ করতে পারবা, ওই জিনিসগুলো তুমি খুব সহজে সলভ করতে পারবা। তো যখন তুমি এই চ্যাপ্টারটা আগে কখনো পড়ো নাই এবং আমার থিওরি দেখে তোমার থিওরিটা তুমি ক্লিয়ার করলা, করার পর তারপরে তুমি চলে যাবা 2017 সালের কোশ্চেন বা যত পুরনো সম্ভব ততই ভালো। 2016 থেকে 2024-এর মধ্যে তোমার কাছে যেটা সবচেয়ে কম পুরনো সালে কোশ্চেন আছে সেটা বের করবা। বের করে কি করবা? প্র্যাকটিস করবা। এবং প্র্যাকটিসের মধ্যে তুমি দেখতে পাবা প্রথম দুই তিনটা তোমাকে দেখে দেখে প্র্যাকটিস করা লাগতেছে। প্রথম দুই তিনটা তোমাকে দেখে দেখে প্র্যাকটিস করা লাগতেছে। এই যে প্রথম দুই তিনটা প্র্যাকটিস করতেছো না দেখে দেখে, এটাই হবে তোমার বেস। এটাই হবে তোমার কি বলতো? এটাই হবে বেস। এটাকে কেন্দ্র করে বাকি প্রবলেমগুলো দেখবা তুমি নিজে নিজেই সলভ করতে পারতেছো। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট দুই তিনবার যখন তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে না, তখন তুমি দেখবে এই চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। মানে আমি এই চ্যাপ্টারের মধ্যে যেহেতু তোমাকে ম্যাথ করাবো না, যার কারণে আমি তোমাকে বলে দিলাম তোমার প্রসেসটা কি হবে। তুমি প্রথমত আমার থিওরিটা কমপ্লিট করলা। কমপ্লিট করার পর তুমি একদম চলে যাবা, তোমার কাছে যত পুরোনো সালের কোশ্চেন আছে সেটা খুঁজে বের করবা। খুঁজে বের করার পর সেই কোশ্চেনগুলো আগে অ্যাপ্রোচ করার ট্রাই করবা। ওগুলো তুলনামূলক ইজি কোশ্চেন্স, অ্যান্ড ওগুলোতে আটকে যাবা প্রথম প্রথম কোশ্চেনগুলো সলভ করতে। বাট যখন তুমি দু একটা করে ফেলবা, করে ফেলার পর দেখবা তোমার হাত বসে গেছে, দেন তুমি দেখবা বাকি ম্যাথগুলো করতে পারতেছো। কিছু ক্রিটিক্যাল ম্যাথস পাবা, ওগুলো দাগায় রাখবা, ওগুলো আবার পরে দেখবা, এরকম আর কি। এবং তুমি এটা রিভাইসের উপর রাখবা, তাহলে চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এইচএস এর জন্য। ট্রাস্ট মি, এই প্রসেসে আগাও, তোমার আর কোথাও অসুবিধা হবে না। আর যারা চ্যাপ্টারটা একবার করছো এবং রিভাইজ করতে আসো, তাদের তো কোনো অসুবিধাই নেই, তারা জাস্ট রিভাইজ করে যাও, দেন ধুপধাপ ম্যাথ করতে শুরু করে দাও। ওকে, তো চলো আমরা ভৌত আলো বিজ্ঞানের প্রথম পার্টটাতে ঢুকে যাই। দেখো, ভৌত আলো বিজ্ঞানের মধ্যে দুইটা পার্ট আছে। একটা আমার কি বলতো, আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার। এখন কথা ভাইয়া ব্যতিচার জিনিসটাকে আমি বুঝি না। আমি বুঝাই দেবো, অসুবিধা নেই। আজকে ক্লাসটা করার পর ব্যতিচার সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া হয়ে যাবে। এবং আরেকটা কি বলতো, আরেকটা তোমার অপবর্তন। আরেকটা কি বলতো, আরেকটা তোমার অপবর্তন। ঠিক আছে? এখানে আরো একটা পার্ট আছে সমাবর্তন, তবে সমাবর্তন তোমাদের সিলেবাসের মধ্যে নাই। সমাবর্তন তোমাদের সিলেবাসের মধ্যে নাই।
সমবর্তন তোমাদের সিলেবাসের মধ্যে নাই, তোমাদের সিলেবাসের মধ্যে আছে ব্যতিচার এবং অপবর্তন, ঠিক আছে। আর সবচেয়ে বেশি কোশ্চেন তুমি পাবা ব্যতিচার থেকে, সবচেয়ে বেশি কোশ্চেন পাবো কোথা থেকে বলো তো, এই ব্যতিচার থেকে। তো এই ব্যতিচার অংশটা চলো ভালো মতো করে করে ফেলি। ওকে, দেখো ব্যতিচার জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একটা বিজ্ঞানী পরীক্ষা নিয়ে কথা কথা বলতে হবে। সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে বিজ্ঞানী ইয়ং, এবং তার একটা পরীক্ষা ছিল, বিখ্যাত পরীক্ষা, খুবই বিখ্যাত পরীক্ষা। আমার একটা সিমুলেশনও আছে এটার উপর, আমি তোমাদেরকে দেখাবো, অসুবিধা নেই। এটাকে বলা হয় তোমার ইয়ং এর দিচির পরীক্ষা। দিচির পরীক্ষা, এটার উপর আমার একটা সিমুলেশন আছে, আমি তোমাদেরকে সিমুলেশনটা দেখাবো, আগে বুঝাই ফেলি, তারপর আমরা হচ্ছে সিমুলেশনটা দেখবো। এই ইয়ং এর দিচির পরীক্ষাটা আমাদেরকে বুঝতে হবে, কি বোঝার জন্য বলো তো, ব্যতিচার জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে। ইয়ং এর দিচির পরীক্ষা, এটাকে ইংলিশে বলে কি জানো, এটাকে ইংলিশে বলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। কি বলে বলো তো, ইয়ংস ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ওকে, চলো এই জিনিসটা বুঝার একটু চেষ্টা করি, ঠিক আছে। এই জিনিসটাতে কি হয় জানো, এই জিনিসটাতে তোমার দুটো সোর্স থাকে। দুটো কি থাকে বলো তো, দুটো আলোর সোর্স থাকে। মনে করো এটা হচ্ছে তোমার সোর্স নাম্বার 1, এবং তোমার আরো একটা সোর্স থাকে, এটা হচ্ছে তোমার মনে করো সোর্স নাম্বার 2। এরকম দুটো সোর্স থাকে, এবং এরকম দুটো সোর্স তোমার হচ্ছে এরকম একটা পর্দার মতো করে লাগানো থাকে। অর্থাৎ দেখো, এই যে এইভাবে তোমার হচ্ছে সোর্স গুলো থাকবে, ঠিক আছে। এবং এই সোর্স গুলো থেকে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে তোমার একটা পর্দা থাকে। কি থাকে বলতো, একটা পর্দা থাকে। কি থাকে বলতো, একটা পর্দা থাকে। কি থাকে, পর্দা থাকে। দেখো তোমার হচ্ছে কি থাকে, তোমার হচ্ছে আলোর সোর্স থাকে, এবং আলোর সোর্স গুলো তোমার এভাবে আটকানো থাকে, যাতে হচ্ছে অন্যান্য অংশগুলো থেকে কোনো আলো আসতে না পারে। মানে ধরে নিতে পারো, এটা যদি হয় তোমার একটা লাঠি, তো এই লাঠির মনে করো দুইটা অংশ তুমি ফুটো করে ফেলছো, এবং এই ফুটোটা দিয়ে তোমার হচ্ছে আলোর সোর্স গুলো যেতে পারে, এরকম আর কি। বা আরো সহজে তোমাকে যদি বুঝাই তাহলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে। দেখো মনে করো তোমার এখানে একটা মোমবাতি আছে, তোমার এখানে কি আছে, একটা মোমবাতি আছে। ওয়েট, সুন্দর করে আঁকি। দেখো তোমার এখানে মনে করো একটা মোমবাতি আছে, এখানে কি আছে বলতো, একটা মোমবাতি আছে, ঠিক আছে। এই মোমবাতিটা কি, এই মোমবাতিটা হচ্ছে তোমার আলোর উৎস। এই মোমবাতিটা কি, এই মোমবাতিটা হচ্ছে তোমার আলোর উৎস। এবং তোমার মোমবাতির সামনে এরকম এরকম তোমার এই মোমবাতি আছে, তো মোমবাতির সামনে এরকম একটা তোমার মনে করো লাঠি আছে, ঠিক আছে। লাঠি বা মনে করো তোমার একটা দেয়াল আছে, ঠিক আছে। এই দেয়ালটার এখন দুইটা অংশ তুমি ফুটো করে ফেলবা। দাঁড়াও দাঁড়াও, একটু একটু সুন্দর করে দেখি। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার মোমবাতি, ঠিক আছে, বা আলোর উৎস। এই আলোর উৎস আছে, এবং সামনে তোমার একটা দেয়াল আছে। এই দেয়ালটার মধ্যে এরকম এরকম ছোট ছোট দুটো ছিদ্র আছে। ছোট ছোট কি আছে বলতো, ছোট ছোট দুটো ছিদ্র আছে। তাহলে বলো তো এই মোমবাতির যে তোমার আলোটা আছে, মোমবাতির যে আলোটা আছে, তাহলে এই আলোগুলো কি করবে, আলোগুলো তোমার হচ্ছে এই যে ফুটোগুলো আছে, ফুটোগুলো দিয়ে তোমার বের হয়ে যাবে। এই ফুটোগুলো দিয়ে আলো বের হয়ে যাবে না, এই ফুটোগুলো দিয়ে আলো বের হয়ে যাবে। এই ফুটোগুলোই হচ্ছে এই সোর্স গুলো, বুঝতে পারছো। অর্থাৎ এই সোর্স গুলো দিয়ে কি হবে বলতো, আলো বের হয়ে আসতেছে। আলো বের হয়ে আসতেছে কোথা থেকে, সোর্স গুলো থেকে। তার মানে দেখো, এটাকে আমি বলতেছি S1, এটাকে আমি বলতেছি S2। মানে এটা হচ্ছে সোর্স নাম্বার 1, এটা হচ্ছে সোর্স নাম্বার 2। আলোগুলো এইভাবে বের হয়ে আসতেছে কোথা থেকে, এই মোমবাতি থেকে। এই মোমবাতি থেকে কোথা থেকে বলতো, এই মোমবাতি থেকে। কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো। এবং এর সামনেই তোমার কি আছে বলতো, এর সামনেই তোমার হচ্ছে একটা পর্দা লাগানো আছে। কি লাগানো আছে বলতো, একটা পর্দা লাগানো আছে। কথা বুঝে গেছে না, কথা বুঝে গেছে না। আচ্ছা দেখো এই পর্দা লাগানো আছে, এবং এবং হচ্ছে এই পর্দাটা লাগানোর কারণে কি হবে আমরা দেখার চেষ্টা করবো, অসুবিধা নেই। তার আগে দেখো তো তোমার যখন এখানে আলোগুলো বের হবে, তোমার এখানে কি বের হবে তো বলো তো, এখানে তোমার আলোগুলো বের হবে। তার আগে একটু হাইগেনের তরঙ্গ তত্ত্বটা একটু পড়ালেখা করব, ঠিক আছে। এই জিনিসটা বোঝার আগে আমরা হাইগেনের তরঙ্গ তত্ত্বটা নিয়ে একটু পড়াশোনা করি, ঠিক আছে। হাইগেনের তরঙ্গ তত্ত্ব, ঠিক আছে। দাঁড়াও, আমরা পড়বো একটু হাইগেনের তরঙ্গ তত্ত্ব। হাইগেনের তরঙ্গ তত্ত্ব, ঠিক আছে। বিজ্ঞানে হাইগেনের তরঙ্গ তত্ত্ব জিনিসটা কি জানো, তোমার যখন একটা আলোর সোর্স থাকবে তখন এই আলোর সোর্স থেকে অনেকগুলো তোমার এই আলোর সোর্স থেকে কি নির্গত হবে বলতো, এই আলোর সোর্স থেকে তোমার আলো নির্গত হবে না, এই আলোর সোর্স থেকে তোমার কি নির্গত হবে, আলো নির্গত হবে। দাঁড়াও, এটা হচ্ছে তোমার একটা আলোর সোর্স, এখান থেকে তোমার কি নির্গত হবে বলতো, এখান থেকে তোমার আলো নির্গত হবে। কি নির্গত হবে বলতো, এখান থেকে তোমার আলো নির্গত হবে। দেখো এইভাবে আলোগুলো কি হচ্ছে বলতো, নির্গত হচ্ছে। এই জিনিসটাকে একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়াও,
এই জিনিসটাকে একটু জাস্ট বড় করে আঁকি, তাহলে দেখবা তোমরা অনেক সহজে জিনিসটা পিক করতে পারতেছো। এটা হচ্ছে মনে করো আমার আলোর সোর্স। এটা কি? এটা হচ্ছে আমার আলোর সোর্স। তো এই আলোর সোর্স থেকে কি বের হবে বলতো? আলো বের হবে। কি বের হবে বলতো? আলো বের হবে। এভাবে আলো বের হবে, ঠিক আছে? আলোর সোর্স থেকে কি বের হবে বলতো? আলো বের হবে। ওকে, খুব ভালো কথা। এখন দেখো, একটু ভালো মতো করে দেখো। মনে করো হচ্ছে তোমার এই আলোর সোর্স থেকে তোমার হচ্ছে আলো বের হচ্ছে। মনে করো 4টা আলোর কণা হিসেবে চিন্তা করো। 4টা আলোর কণা নাও। 4টা আলোর কণা চিন্তা করো। 4টা আলোর কণা চিন্তা করো। দেখো, দেখো এইখানে মনে করো 4টা আলোর কণা আসতেছে। দেখো, 4টা আলোর কণা। আচ্ছা, তুমি আমাকে এমনিতেই বলো, যখন তোমার এরকম একটা বক্ররেখা তৈরি হচ্ছে, এই বক্ররেখাটা কিভাবে তৈরি হয় বলো তো? এই বক্ররেখার মধ্যে অসংখ্য বিন্দু আছে না? অসংখ্য বিন্দু আছে না? এই অসংখ্য বিন্দুগুলো মিলেই তো তোমার এই বক্ররেখাটা তৈরি করতেছে, তাই না? তার মানে এখানে অসংখ্য বিন্দু মানে কি? এখানে বিন্দু বলতে কারা? এখানে বিন্দু বলতে তোমার আলোর কণা। বিন্দু বলতে এখানে আলোর কণা। এখানে অসংখ্য আলোর কণা আছে। এখানে কি আছে বলো তো? এখানে অসংখ্য আলোর কণা আছে, যারা একত্রে মিলিত হয়ে তোমার প্যাটার্নটা এরকম ক্রিয়েট করতেছে। বুঝতে পারতেছো? বা এই বক্ররেখাটা ক্রিয়েট করতেছে। এই যে ছোট ছোট গোলা গোলা দিচ্ছি, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার অসংখ্য আলোর কণা। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে তোমার আলোর কণা। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার আলোর কণা। এই আলোর কণাগুলো মিলিত হয়েই তো তোমার এই এই রেখাটা ক্রিয়েট করতেছে। দেখো, এই রেখাটা ক্রিয়েট করতেছে। এই আলোর কণাটা মিলিত হয়ে কি করতেছে বলতো? এই রেখাটা ক্রিয়েট করতেছে। রাইট? রাইট, দেখো বুঝতে পারতেছো তো নাকি? ওকে, তার মানে দেখো এখানে তোমার একটা আলোর কণা আছে, এবং আলোর কণাটার কারণে তোমার দেখো এই রেখাটা কি হচ্ছে বলতো? উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আলোর কণাটার কারণে তোমার রেখাটা উৎপন্ন হচ্ছে। ওয়েট, আমি রেখাটা আরেকবার ড্র করি। ওয়েট, আচ্ছা, ড্র ড্র আবার পরে করব। জাস্ট দেখো, মনে করো তোমার এখানে কি হলো? এই সোর্স থেকে মনে করো 4টা কণা চিন্তা করো। এটা হচ্ছে তোমার একটা কণা। তারপরে মনে করো তোমার হচ্ছে আর একটা কণা আছে। এটা মনে করো একটা কণা। এটা মনে করো একটা কণা। 3টা কণা হলেই হবে। দেখো, তোমার 3টা কণা মনে করো এরকম একটা পজিশনে আসছে, ঠিক আছে? এরকম একটা পজিশনে আসছে। এন্ড দেখো, এইরকম পজিশনে, এটা জাস্ট আমি 3টা কণা দিয়ে বুঝাচ্ছি। এখানে 3টা কণায় যে থাকবে এরকম কোনো কথা নেই। এখানে আরো অনেকগুলা কণা থাকতে পারে। বুঝতে পারছো? এখানে অসংখ্য কণা আছে মনে করো। তার মধ্যে 3টা কণা নিয়ে আমি কথাবার্তা বলতেছি। এই 3টা কণা একটা বক্রপথ তৈরি করতেছে। দেখো, এই যে একটা বক্রপথ তৈরি করতেছে। এই যে একটা বক্রপথ তৈরি করতেছে। তার মানে দেখো, 3টা কণা কি করতেছে বলতো? একটা বক্রপথ তৈরি করতেছে। একটা কি কি তৈরি করতেছে বলতো? Wait, একটা বক্রপথ তৈরি করতেছে। কি তৈরি করতেছে বলতো? একটা বক্রপথ তৈরি করতেছে, ঠিক আছে? দেখো, 3টা কণা কি করতেছে? একটা বক্রপথ তৈরি করতেছে, ঠিক আছে? এই যে বক্রপথটা তৈরি করলো না, এটাকে কি বলা হয় জানো? এটাকে তোমার বলা হয় তরঙ্গ মুখ। এটাকে কি বলা হয় বলতো? এটাকে তোমার বলা হয় তরঙ্গ। এটাকে তোমার বলা হয় কি বলতো? তরঙ্গ মুখ, ঠিক আছে? এটাকে তোমার বলা হয় তরঙ্গ মুখ। দাঁড়াও, তরঙ্গ মুখ। তরঙ্গ মুখটা দেখো কিভাবে তৈরি হচ্ছে বলতো? এই যে দেখো তোমার এই সোর্স থেকে অনেকগুলো আলোর কণা এসে, আলোর কণাগুলো এসে এরকম একটা তোমার তল তৈরি করতেছে। এই তলটাকে আমি কি বলতেছি বলতো? তরঙ্গ মুখ বলতেছি। অর্থাৎ দেখো, অনেকগুলো আলোর কণা এসে এইভাবে হচ্ছে তার একটা তল তৈরি করতেছে। দেখো, তার একটা তল তৈরি করতেছে। এই তলটাকে আমি কি বলতেছি বলতো? তরঙ্গ মুখ। তার মানে দেখো, অনেকগুলা কণা তোমার কি করলো একটা জায়গায় এসে তোমার হচ্ছে একটা তল তৈরি করতেছে। এই যে একটা তল দেখতে পারতেছো, সাদা রঙের যে হোয়াইট লাইনটা আঁকছি, এটাকে বলতেছি তল। এই তলটাকে বলা হয় কি বলতো? তরঙ্গমুখ। কথা বুঝছো? এটাকে কি বলা হয় বলতো? তরঙ্গমুখ বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? তরঙ্গমুখ। এবং দেখো তো তোমার এইখানে যে কণাগুলো আছে, আলোর যেখানে কণাগুলো দেখতে পারতেছো, আলোর যে কণাগুলো এই যে দেখতে পারতেছো, এগুলো কি? এগুলো তোমার তো আলোর কণা। এগুলো কি? এগুলো সব আলোর কণা না? এই আলোর কণাগুলো দেখো তো সমান দূরত্ব অতিক্রম করে তোমার একই পয়েন্টে তোমার একটা তরঙ্গ তল উৎপন্ন করতেছে না? বা একটা তল উৎপন্ন করতেছে, বা একটা তরঙ্গ মুখ উৎপন্ন করতেছে। এই জন্য এদেরকে বলা হবে এরা সমদশায় আছে। কিসে আছে বলতো? সমদশায় আছে। কিসে আছে? সমদশার মধ্যে আছে। সমদশা মানে কি? দেখো, এদের দূরত্বও সেম। এরা একই সাথে একই রকমের কাজ করতেছে। দেখো, এদের দূরত্বটাও সেম, এবং হচ্ছে এরা একই সাথে একই রকমের কাজ করতেছে। অর্থাৎ দেখো, এরা এই তলটা ক্রিয়েট করতেছে। এরা কি করতেছে বলতো? এরা তলটা ক্রিয়েট করতেছে। যদি এরা সমদশায় না থাকতো, তাহলে কি তলটা ক্রিয়েট হইতে পারতো? পারতো না। মনে করো দশা বলতে আসলে আমরা কি বুঝি বলতো? তোমরা তরঙ্গের মধ্যে পড়ছো না? দশা মানে কি? সবগুলো কণা মানে একই রকমের কাজ একসাথে করতেছে, বা একই সময়ে একই রকমের কাজ করতেছে। এটিকে আমরা বলি সমদশা। এটিকে আমরা কি বলি বলতো? সমদশা। যেরকম মনে করো যে তুমি মনে করো লাফাচ্ছ, আমি মনে করো বসে আছি। আবার আরেকজন মনে করো তোমার থেকে একটু বেশি উপরে লাফাচ্ছে, আরেকজন মনে করো আমার থেকে একটু বেশি উপরে বসে আছে। দেখো তো, এইটার দ্বারা কোনো কিছু ক্রিয়েট করা সম্ভব? ক্রিয়েট করা সম্ভব না। বলবা যে এরা হচ্ছে মানে এই অবস্থায় এরা কেউ একই দশার মধ্যে নাই, তাদের দশা কিন্তু একই রকম হবে না। আবার মনে করো তুমিও দাঁড়ায় আছো, আমিও দাঁড়ায় আছি, আরেকজনও দাঁড়ায় আছে, আরেকজনও দাঁড়ায় আছে। দেখো, এটা একটা তোমার
এই চারজনই কি কি বলতো, চারজনই তোমার সমদশায় আছে। দেখো এখান থেকে তুমি একটা সরলরেখা তৈরি করতে পারতেছো। মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি, দেখো আমরা সামটাইমস বলি না যে আমার দশা অনেক খারাপ রে দোস্ত। কেন বলি বলতো? কারণ আমি অনেক খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ আমার সিচুয়েশনটা তোর মতো আর কি, মানে আমার সিচুয়েশনটা তোর মতো, যে তুইও অনেক খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছিস, আমি অনেক খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছি, তার মানে আমাদের দশা কি একই। সেম ভাবে দেখো এই কণাগুলো, এই যে তিনটা কণা দেখতেছো, এই তিনটা কণা বা এখানে এই হোয়াইট হোয়াইট বক্ররেখাটা বা এই হোয়াইট তলটার মধ্যে যতগুলো কণা আছে তারা একই সাথে একই রকম কাজ করতেছে না? তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে তরঙ্গ মুখটা ক্রিয়েট করা। তাদের কাজটা কি? তরঙ্গ মুখটা ক্রিয়েট করা। যার কারণে তুমি বলতে পারবা তাদের যেহেতু দূরত্ব সেম, তাদের কাজ কি, তার মানে এরা হচ্ছে কিসে আছে বলতো? এরা হচ্ছে তোমার সমদশার মধ্যে আছে। কিসে আছে বলতো? এরা হচ্ছে তোমার সমদশার মধ্যে আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এই সমদশায় থাকা কণাগুলো কি ক্রিয়েট করলো বলতো? তরঙ্গমুখ ক্রিয়েট করলো। এই তরঙ্গমুখটা কি হবে? পরক্ষণে আরেকটা তরঙ্গমুখ ক্রিয়েট করবে, আরেকটা তরঙ্গমুখ ক্রিয়েট করবে। কি কি ক্রিয়েট করবে বলতো? আরেকটা তরঙ্গমুখ ক্রিয়েট করবে। তার মানে দেখো এই কণাটা কিছুক্ষণ পর আরেকটা তরঙ্গমুখ ক্রিয়েট করবে, আরেকটা তরঙ্গমুখ ক্রিয়েট করবে। তার মানে দেখো এই তরঙ্গমুখটা দেখতে হবে এরকম টাইপের। দেখো দাঁড়াও একটু ওয়েট, এই তরঙ্গমুখটা দেখতে হবে এরকম টাইপের। দেখো আরেকটা তরঙ্গমুখ ক্রিয়েট হয়ে গেল, আরেকটা তরঙ্গমুখ ক্রিয়েট হয়ে গেল। দেখো যে কার কারণে আরেকটা তরঙ্গমুখ ক্রিয়েট হলো বলতো? এই দেখো আগের যে তরঙ্গমুখটা আছে সেই তরঙ্গমুখটা পরে তরঙ্গমুখটা ক্রিয়েট করতেছে। আগের যে তরঙ্গমুখটা ছিল এটাকে তখন বলা হবে তোমার মুখ্য তরঙ্গমুখ, মুখ্য তরঙ্গমুখ। এবং পরে যেটা সে ক্রিয়েট করতেছে, পরে যে তরঙ্গমুখটা তোমার ক্রিয়েট হচ্ছে এটাকে বলা হবে তোমার গৌণ তরঙ্গমুখ। বুঝতে পারছো? মানে দেখো প্রথমটা হচ্ছে কি বলতো? প্রথম যে তরঙ্গমুখটা হবে সেই মানে প্রথম যে তরঙ্গমুখটা আছে এটাকে, মানে এই যে যেই তরঙ্গমুখটা তোমার হচ্ছে প্রথমে ক্রিয়েট হলো এটাকে বলা হবে মুখ্য। এবং এরপরে যে পরবর্তী যে তরঙ্গমুখটা ক্রিয়েট হলো এটাকে বলা হবে তোমার গৌণ তরঙ্গমুখ। কি বলা হবে বলতো? গৌণ তরঙ্গ মুখ। এটাই কি বলা হবে বলতো? গৌণ তরঙ্গ মুখ বলা হবে। বুঝতে পারতেছো? আচ্ছা দাঁড়াও, এখানে একটু তোমাদের হয়তো বা একটু কনফিউশন হচ্ছে বা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। দেখো আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে তরঙ্গ মুখ, ঠিক আছে? দেখো আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন মনে করো এটা হচ্ছে আমার গৌণ তরঙ্গ মুখটা ছিল। এও তো আবার পরবর্তীতে তোমার তরঙ্গ মুখ তৈরি করবে, তাই না? এও তো একটা তোমার তরঙ্গ মুখ তৈরি করবে। দেখো একটু আগে এটা ছিল কি, এটা একটু আগে এটা ছিল তোমার গৌণ তরঙ্গ মুখ, কিন্তু যখন এই অপর একটা তরঙ্গ মুখ ক্রিয়েট করবে তখন এটাকে আমরা বলবো মুখ্য তরঙ্গ মুখ। তখন এটা হয়ে যাবে মুখ্য তরঙ্গ মুখ এবং পরেরটা হয়ে যাবে তোমার গৌণ তরঙ্গ মুখ। এইভাবে আসলে তোমার তরঙ্গ আকারে এই আলোর কণাগুলো ছড়ায় পড়ে। কিভাবে বললাম বলতো? এইভাবে আসলে তরঙ্গ আকারে আলোর কণাগুলো ছড়ায় পড়ে। বুঝতে পারছো? আলোর কণাগুলো তাহলে কিভাবে ছড়ায় পড়ে বলতো? তরঙ্গ আকারে এভাবে আলোর কণাগুলো কি করে বলতো? ছড়ায় পড়ে। তার মানে দেখো সমদশা সম্পূর্ণ কণাগুলো একটা তোমার বক্রতল তৈরি করতেছে, যে বক্রতলটাকে বলা হয় তরঙ্গমুখ। এবং এই তরঙ্গমুখটা পরবর্তী তরঙ্গমুখটা ক্রিয়েট করে, যার কারণে এই আগের তরঙ্গমুখটাকে বলা হয় তোমার মুখ্য তরঙ্গমুখ। এবং এই মুখ্য তরঙ্গমুখটাই কি করতেছে বলতো? তোমার গৌণ তরঙ্গমুখটা ক্রিয়েট করতেছে। কি করতেছে বলতো? তোমার গৌণ তরঙ্গমুখটা ক্রিয়েট করতেছে। এবং যে গৌণ তরঙ্গমুখটা আছে সে আবার মানে সে সে তারপরে আরেকটা তরঙ্গমুখ তৈরি করবে। যে গৌণ তরঙ্গমুখটা মনে করো যদি আরেকটা তরঙ্গমুখ তৈরি করে, তাহলে এই গৌণ তরঙ্গমুখটা তখন গৌণ তরঙ্গ থাকবে না, তরঙ্গমুখ থাকবে না, তখন এটা হয়ে যাবে মুখ্য তরঙ্গমুখ। এবং পরেরটা হয়ে যাবে কি বলতো? গৌণ তরঙ্গমুখ। এইভাবে আর কি আগাইতে থাকবে। মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি কি বলতো? আমি তোমাকে বুঝাতে চাচ্ছি দেখো, দেখো আমার গৌণ তরঙ্গমুখটা ছিল নীল কালারের, এই যে এই কালারের। তার মানে দেখো এই তরঙ্গ মুখটা মনে করো, ধরো সাপোজ এ হচ্ছে তোমার, এরপরে আরেকটা তরঙ্গ মুখ তৈরি করলো, এরপরে আরেকটা তরঙ্গ মুখ তৈরি করলো। অবশ্যই করবে, কারণ আমার তরঙ্গটাকে তো সামনের দিকে আগাইতে হবে, বা আলোর কণাটাকে তো তরঙ্গ আকারে সামনের দিকে আগাইতে হবে। তার মানে দেখো এটা এটা কিছুক্ষণের জন্য গৌণ তরঙ্গ মুখ ছিল না, এটাকে তো আমি আমি এই এই কেসে দেখো এটাকে, এই নীল কালারের যে রেখাটা আছে এটাকে তো আমি বললাম তো গৌণ তরঙ্গ মুখ। কিন্তু দেখো এই গৌণ তরঙ্গ মুখ থেকে যখন নতুন আরেকটা তরঙ্গ মুখ তৈরি হচ্ছে, তখন এইটাকে আর গৌণ তরঙ্গ মুখ বলতে পারবা না। এটা হয়ে যাবে কি বলতো? এটা হয়ে যাবে তখন মুখ্য তরঙ্গ মুখ। এটা কি হয়ে যাবে বলতো? এটা তখন হয়ে যাবে মুখ্য তরঙ্গমুখ, তরঙ্গ মুখ। এবং পরে যেটা আছে এইটাকে তখন তোমাকে বলতে হবে গৌণ তরঙ্গমুখ। কথা বুঝতে পারতেছ? এটাকে তখন বলতে হবে কি বলতো? গৌণ তরঙ্গ মুখ। তার মানে দেখো এই নীল কালারের রেখাটাই একসময় তোমার গৌণ তরঙ্গ মুখ ছিল, এখন এইটাই দেখো এটাই হয়ে গেছে তোমার মুখ্য তরঙ্গ মুখ। কারণ সে পরবর্তীতে আরেকটা তরঙ্গ মুখ ক্রিয়েট করতেছে। সে পরবর্তীতে আরেকটা তরঙ্গ মুখ ক্রিয়েট করতেছে। এইভাবে আসলে তোমার তরঙ্গগুলো কি করে বলতো? তোমার একটা সোর্স থেকে সামনের দিকে আগায়, একটা সোর্স থেকে সামনের দিকে আগায়। এটাই হচ্ছে তোমার হাইগেনের তরঙ্গ তত্ত্ব। এটাই কি বলতো? এটাই হচ্ছে তোমার হাইগেনের তরঙ্গ তত্ত্ব। এবং সমদশা কি? সমদশার কণাগুলো কি করতেছে বলতো? একটা তরঙ্গ মুখ তৈরি করতেছে, বা একটা তোমার বক্ররেখার বা বক্রতল তৈরি করতেছে, যে
বক্রতলটাকে আমরা বলতেছি তরঙ্গমুখ। এবং সেই বক্রতলটা তোমার পরবর্তীতে আরেকটা বক্রতল তৈরি করতেছে, যে তৈরি করতেছে তাকে বলতেছে মুখ্য তরঙ্গমুখ, আর যাকে তৈরি করতেছে তাকে আমরা বলতেছি তোমার গৌণ তরঙ্গমুখ। পরবর্তীতে এই গৌণ তরঙ্গমুখটা আরো একটা তোমার হচ্ছে তরঙ্গমুখ তৈরি করবে। যখন সে অন্য আরেকটা তরঙ্গমুখ তৈরি করবে তখন তাকে আর আমরা গৌণ বলতে পারবো না, তাকে তখন বলতে হবে মুখ্য এবং পরেরটাকে বলতে হবে গৌণ। এইভাবে আসলে তোমার কি হয় বলতো, কণাগুলো সামনের দিকে ছড়িয়ে পড়ে। কণাগুলো কি করে বলতো, সামনের দিকে ছড়িয়ে পড়ে। হোপফুলি তুমি এই ব্যাপারটুকু বুঝতে পারছো, হোপফুলি তুমি এই ব্যাপারটুকু বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা এই একটু সামনের দিকে ফেরত আসি। দেখো এখানে আমার কি ছিল, এখানে আমার দুটো সোর্স ছিল, এখানে দুটো সোর্স ছিল। তো এই সোর্সগুলো থেকে অবশ্যই তোমার আলো নির্গত হবে, আলো নির্গত হবে। তো আলোর যদি নির্গত হয় ভাইয়া, তাহলে এখান থেকে আলো নির্গত হলে কি হবে বলতো, আলো নির্গত হলে এখান থেকে তুমি বলতে পারবে যে আলোর কণাগুলো যদি নির্গত হয় তাহলে এরকম শেপের কিছু একটা তৈরি করবে, তাই না? এভাবে তারা হচ্ছে তরঙ্গমুখ তৈরি করতে করতে সামনের দিকে এগোতে থাকবে, তাই তো? এভাবে আসলে তরঙ্গমুখ তৈরি করতে করতে সামনের দিকে এগোতে থাকবে, তাই তো? আবার দেখো অ্যাস টু যে উৎসটা আছে সেও তো একই কাজটাই করবে, সেও তো একই কাজটাই করবে, তাই না? সেও তো দেখো একই কাজটাই করবে। সেও এভাবে তরঙ্গমুখ তৈরি করতে করতে সামনের দিকে এগোতে থাকবে, তাই না? দেখো সামনের দিকে এগোতে থাকবে। আচ্ছা, একটু ভালো মতো করে খেয়াল করো তো, একটু ভালো মতো করে খেয়াল করো। দেখো একটু ভালো মতো করে খেয়াল করলে তুমি বুঝতে পারবা এই জিনিসটা একটু আমার কাছাকাছি হয়ে গেছে বেশি। এটাকে আমি একটু সুন্দর করে ড্র করি, তাহলে দেখো তোমার কাছে আরেকটু ক্লিয়ারলি তুমি ক্যাচ করতে পারবা জিনিসটা। ওয়েট, একটু দাঁড়াও। দেখো তোমার তরঙ্গগুলো এভাবে এগোতে থাকবে, তরঙ্গগুলো এভাবে এগোতে থাকবে। কেন জানি আমি ঠিক মতো ড্র করতে পারতেছি না। দাঁড়াও আমি একটু সুন্দর করে ড্র করার চেষ্টা করি। ওকে, দেখো তোমার তরঙ্গগুলো এভাবে কি করতেছে বলতো, আলোর কণাগুলো এভাবে তরঙ্গ আকারে বা তোমার তরঙ্গ মুখ তৈরি করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সেম ভাবে দেখো এস টু বা এই যে তোমার এস টু বা 2 নম্বর যে সোর্সটা আছে, এখানকারও তরঙ্গগুলো কি করবে বলতো, এইভাবে এভাবে সামনের দিকে অগ্রসর হবে, তাই না? সামনের দিকে অগ্রসর হবে। দেখো এখানে তোমার তরঙ্গ মানে দেখো S1 সোর্সের মানে তোমার যখন সোর্স নাম্বার 1 বা S1 এর যে তোমার তরঙ্গ মুখটা আছে, সেই তরঙ্গ মুখগুলোর সাথে S2 যে তোমার তরঙ্গ মুখগুলো আছে সেগুলো কি করতেছে, সেগুলো ওভারল্যাপ করতেছে। কি করতেছে দেখো তো, ওভারল্যাপ করতেছে। এই যে দেখো একটা আরেকটার উপরে উঠে গেছে, একটা আরেকটার উপরে উঠে গেছে। এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় তোমার ওভারল্যাপ। এটাকে কি বলে বলতো, এটাকে বলা হয় তোমার ওভারল্যাপ। এটাকে কি বলে বলতো, এটাকে ওভারল্যাপ বলে, অথবা এটাকে বলা হয় উপরিপাতন। বাংলায় কি বলা হয় বলতো, উপরিপাতন। এই ওভারল্যাপটাকে কি বলা হয় বলতো, পাতন। এটাই কি বলা হয় বলতো, উপরিপাতন। তার মানে দেখো এই দুইটা সোর্স থেকে যে আলোগুলো বের হচ্ছে, আলোগুলো তোমার কি করতেছে বলতো, আলোর কণাগুলো তোমার তরঙ্গ মুখ আকারে সামনের দিকে অগ্রগামী হচ্ছে, এবং এই তরঙ্গ মুখগুলো কি করতেছে, একটা আরেকটার সাথে তোমার ওভারল্যাপ করতেছে, বুঝতে পারছো? এবং এই ওভারল্যাপ করাটাকে কি বলা হয় বলতো, তোমার এই ওভারল্যাপ করাটাকে তোমার বলা হয় কি বলতো, তরঙ্গের উপরিপাতন। কথা বুঝতে পারছো? তরঙ্গের উপরিপাতন জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা আমরা দেখতে পারবো, অসুবিধা নেই, আপাতত জাস্ট বুঝে রাখো। দেখো আমরা হচ্ছে তোমার আরো কয়েকটা জিনিসপাতি একটু দেখার চেষ্টা করবো। এই যে এই জিনিসটাকে কি বলে বলতো, এই জিনিসটাকে বলে উপরিপাতন। তো উপরিপাতন একটা নীতি আছে, একটা এই উপরিপাতনটা হয় তোমার একটা নীতি অনুসরণ করে। তো চলো আমরা একটু উপরিপাতন নীতিটা নিয়ে পড়াশোনা করি। উপরিপাতন নীতি, উপরিপাতন নীতি। ঠিক আছে, উপরিপাতন নীতিটা কি জানো? উপরিপাতন নীতিটা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। মনে করো তোমার হচ্ছে দুইটা তরঙ্গ। এটা মনে করো তোমার হচ্ছে একটা একটা তরঙ্গ, এবং মনে করো এটা হচ্ছে তোমার আরেকটা তরঙ্গ। ঠিক আছে, এরকম দুইটা তরঙ্গ কি করতেছে বলতো, দুইটা তরঙ্গ মনে করো একটা জায়গায় এসে ওভারল্যাপ করতেছে। মনে করো এই জায়গাটাতে এসে এই দুইটা তরঙ্গ কি করতেছে বলতো, ওভারল্যাপ করতেছে। কি করতেছে বলতো, ওভারল্যাপ করতেছে। ওভারল্যাপ করার কারণে পরবর্তীতে তুমি দেখতে পারবে, মনে করো এই তরঙ্গটা হচ্ছে y1, এই তরঙ্গটা মনে করো y2। ঠিক আছে, এই দুটো তরঙ্গ কি করতেছে, একটা বিন্দুতে এসে এই যে এই বিন্দুতে এসে কি করতেছে বলতো, ওভারল্যাপ করতেছে। কি করতেছে বলতো, ওভারল্যাপ করতেছে। যখন এটা ওভারল্যাপ করবে না, তখন তুমি দেখতে পারবা এখান থেকে তোমার একটা লব্ধি তরঙ্গ তোমার কি হবে জানো, লব্ধি তরঙ্গ বের হয়ে যাবে। এখান থেকে তোমার একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে। এই ওভারল্যাপ করার কারণে এখান থেকে তোমার একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে। ঠিক আছে, এখান থেকে তোমার কি হবে বলতো, এখান থেকে তোমার একটা লব্ধি তরঙ্গ দিতে পারো নাম ওয়াই। তো এখান থেকে তোমার কি হবে, একটা লব্ধি তরঙ্গ তৈরি হবে। এটা কি বলতো, এটা হচ্ছে তোমার একটা লব্ধি তরঙ্গ। এটা কি বলতো, এটা হচ্ছে তোমার একটা লব্ধি তরঙ্গ। তার মানে এটাই হচ্ছে তোমার উপরিপাতন নীতি, যে তোমার যখন দুইটা যখন আহ দুইটা যখন তোমার তরঙ্গ একটা বিন্দুতে এসে ওভারল্যাপ করে বা একে অপরকে ওভারল্যাপ করে, তখন সেখান থেকে তোমার একটা লব্ধি তরঙ্গ পাওয়া যায়। তখন সেখান থেকে কি পাওয়া যায় বলতো, সেখান থেকে একটা লব্ধি ত্বরণ পাওয়া যায়। এবং তুমি খুব সহজে বলতে পারবা এই লব্ধি ত্বরণটা হচ্ছে তোমার এই অপর যে দুইটা তরঙ্গ ছিল বা যে দুইটা তরঙ্গ ওভারল্যাপ করছে তাদের যে বীজগাণিতিক যোগফল তার সমান হবে।
তার যে বীজগাণিতিক যোগফল তার সমান হবে। আমি জানি এই জিনিসটা মানে তুমি এখনো বুঝতে পারো নাই, বাট আমি তোমাকে বুঝাবো। তার মানে দেখো লব্ধি তরঙ্গটা কি হবে বলতো, তোমার হচ্ছে ওভারল্যাপকৃত যে দুইটা তরঙ্গ আছে তাদের যোগফলের সমান হবে। এখন এখন দেখো, এখন এখানে বেশ কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা আছে এখানে। এখন মানে এখানে এখন বেশ কয়েকটা জিনিস বোঝার মতো আছে। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখবো সমদশা। প্রথমে দেখবো আমরা সমদশা। এই যে উপরিপাতনটা, এটা এটা তোমার দুইটা ওয়েতে হইতে পারে, দুইটা ওয়েতে হইতে পারে। একটা হচ্ছে সমদশাতে, একটা সমদশাতে সমদশাতে উপরিপাতন হইতে পারে, অথবা তোমার হচ্ছে বিপরীত দশার মধ্যে উপরিপাতন হইতে পারে। সমদশাতে উপরিপাতন হওয়া মানে কি জানো? মানে সমদশা উপরিপাতন হওয়া মানে হচ্ছে, মনে করো এইটা হচ্ছে আমার একটা তরঙ্গ, এটা হচ্ছে আমার একটা তরঙ্গ যেটা কিনা হচ্ছে তোমার y1, এবং এবং মনে করো তোমার y2 নামের একটা তরঙ্গ, এটা হচ্ছে মনে করো y2 নামের একটা তরঙ্গ, যারা কিনা এই বিন্দুতে ওভারল্যাপ করতেছে, যারা কিনা এই বিন্দুতে ওভারল্যাপ করতেছে। আচ্ছা, খুব ভালো মতো করে দেখো তো, খুব ভালো মতো করে একটা জিনিস লক্ষ্য করবো। আমি এখানে কয়েকটা ডিরেকশন অ্যাড করবো। দেখো, এই তরঙ্গটা ডিরেকশন এদিকে, এই তরঙ্গটা ডিরেকশন এদিকে। এই দুটো তরঙ্গ কি করতেছে? এই দুটো তরঙ্গ তোমার এই যেখানে ওভারল্যাপ করতেছে এখান থেকে তোমার যে তরঙ্গটা তৈরি হবে তার দিকটা উপরের দিকে হবে না? তাহলে অব্দি দিকটা উপরের দিকে হবে কিনা বলো তো? তার তার দিকটা উপরের দিকে হবে। তার মানে দেখো, এই দুটো তরঙ্গ যাচ্ছে, এটাকে তুমি একটা বল হিসেবে যদি চিন্তা করো তাহলে দেখতে পারবা যে এই দুটো তরঙ্গ কি যাচ্ছে বলতো, এই বলটাকে উপরের দিকে উঠে ফেলতে, এই বলটাকে উপরের দিকে উঠে ফেলতে। তার মানে দেখো, এরা সমদশায় আছে। এরা কি আছে বলতো? এরা সমদশায় আছে। সমদশায় থাকার কারণে, সমদশায় থাকার কারণে দেখো, এই এখানে যে লব্ধি তরঙ্গটা পাবা সেই লব্ধি তরঙ্গটা অনেক বড় হবে, এবং এই লব্ধি তরঙ্গটা হচ্ছে তোমার এই প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গের যে যোগফল তাদের বীজগাণিতিক যোগফলটা সমান হবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? সমদশা মানে কি? সমদশা মানে হচ্ছে দেখো, তারা একই রকম দশায় আছে, তারা একই রকম দশায় আছে, এবং দেখো তারা কি কি করতে যাচ্ছে, তারা একই সাথে তোমার এটাকে একটা বল হিসেবে চিন্তা করলে এই বলটাকে উপরে ওঠানোর জন্য চেষ্টা করতেছে। এই বলটাকে কি করতেছে বলতো? উপরের দিকে ওঠানোর চেষ্টা করতেছে। তাহলে তাদের কাজ কি? এই বলটাকে উপরের দিকে ওঠানো। দুইটা তরঙ্গই যাচ্ছে তাদেরকে উপরের দিকে উঠাইতে। তার মানে তাদের কাজ একই, মোটিভ একই। তাহলে আমরা বলতে পারবো তারা সমদশায় আছে। কিসে আছে বলতো? সমদশায় আছে। মানে দুজনের দশা একই, দুজনের কাজই একই। দুজনের কাজ কি? এই বলটাকে উপরে ওঠানো। বুঝতে পারছো? তার মানে দেখো, তারা কিসে আছে বলতো? তারা সমদশায় আছে। আর সমদশায় থাকলে এবং এই বস্তুটা উপরের দিকে উঠতে চাবে, এই বস্তুটা উপরের দিকে উঠতে চাবে, এবং এখান থেকে আমি একটা লব্ধি তরঙ্গ পাবো। এখান থেকে কি পাবো বলতো? এখান থেকে আমি একটা লব্ধি তরঙ্গ পাবো। এই লব্ধি তরঙ্গটা দেখতে হবে এরকম। ঠিক আছে? এটিকে বলা হয় কি বলতো? এটিকে বলা হয় তোমার সমদশায় উপরিপাতন। সমদশায় উপরিপাতন। ঠিক আছে? এটিকে কি বলা হয় বলতো? সমদশায় উপরিপাতন। এবং এই উপরিপাতনটা কি হবে জানো? এই উপরিপাতন অর্থাৎ তোমার যে লব্ধি তরঙ্গটা আসবে, লব্ধি তরঙ্গটা হবে তোমার আগের যে দুইটা তরঙ্গ তাদের বীজগাণিতিক যোগফলের সমান। তাদের বীজগাণিতিক যোগফলে কি হবে বলতো? সমান হবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে, খুব ভালো কথা। এখন দেখো, এটা তো ছিল সমদশা। এবার যদি বিপরীত দশায় তোমার উপরিপাতন করে, বিপরীত দশায় দেখো, বিপরীত দশা হলে কি হবে বলো তো? বিপরীত দশা হলে কি হবে? মনে করো তোমার এখানে একটা তরঙ্গ আছে, এখানে একটা তোমার তরঙ্গ আছে, এবং এই তরঙ্গটা মনে করো এখানে, এই তরঙ্গটা মনে করো অপর একটা তরঙ্গের সাথে, এটা মনে করো y1 তরঙ্গ, এটা মনে করো y2 তরঙ্গ। এই দুটো তরঙ্গ মনে করো এই বিন্দুতে ওভারল্যাপ করতেছে, এই বিন্দুতে ওভারল্যাপ করতেছে। যে বিন্দুতে ওভারল্যাপ করবে বিন্দুটাকে তুমি একটা বল হিসেবে চিন্তা করো। তুমি একটা বল হিসেবে চিন্তা করো, তাহলে বুঝতে পারবা। দেখো কি হচ্ছে। দেখো, বল হিসেবে চিন্তা করো। কি হিসেবে চিন্তা করবা? বল হিসেবে চিন্তা করবা। দেখো, ওয়াই ওয়ান তরঙ্গটা কি করতে যাচ্ছে? সে তোমার বলটাকে এইদিকে ফোর্স করতেছে, এইদিকে ফোর্স করতেছে। কিন্তু দেখো, y2 যে তরঙ্গটা আছে সে বলটাকে দেখো তার বিপরীত দিকে ফোর্স করতেছে। কি কোথায় ফোর্স করতেছে বলতো? তার বিপরীত দিকে ফোর্স করতেছে। দেখো, তাদের বিপরীত দিকে ফোর্স করতেছে, যার কারণে এদের কি দশাটা সেম হয়েছে? না, দশাটা সেম হয় নাই। যার কারণে এটাকে আমি বলবো বিপরীত দশা। তো বিপরীত দশা যখন ছেদ করবে, যখন উপরিপাতন করবে, বা বিপরীত দশা যখন তোমার উপরিপাতন করবে, তখন দেখা যাবে কি জানো? দেখো তো, এখানে তোমাকে যদি এখন বলি যে বলটা কোথায় যাবে, বলটা তোমার হচ্ছে যেদিক থেকে বেশি পরিমাণে তরঙ্গ ঠেলতেছে ওই দিকে যাবে, তাই না? ওই দিকে যাবে। তার মানে দেখো, তুমি বলতে পারবা এখানে তোমার যে মূল তরঙ্গটা হবে, সেই মূল তরঙ্গটা কার সমান হবে বলতো? বা লব্ধি তরঙ্গটা কার সমান হবে বলতো? লব্ধি তরঙ্গটা তোমার হচ্ছে y1 এবং y2 এর পার্থক্য সমান হবে। y1 এবং y2 এর পার্থক্য সমান হবে, তাই না? মানে y1 তরঙ্গ এবং y2 তরঙ্গের পার্থক্য সমান হইতে হবে কাকে? অবশ্যই তোমার হচ্ছে এই লব্ধি তরঙ্গটাকে। এবং লব্ধি তরঙ্গটা চাইলে হচ্ছে তোমার এদিকেও যেতে পারে, এদিকেও সৃষ্টি হতে পারে, অথবা সে চাইলে এদিকেও সৃষ্টি হতে পারে, এদিকেও সৃষ্টি হতে পারে। ডিপেন্ড করতেছে কোনটা বড় আর কোনটা ছোট তার উপর। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? গ্রেট। তার মানে দেখো, আমরা কিন্তু বুঝে গেছি যে আসলে উপরিপাতন নীতিটা কি। উপরিপাতন নীতি হচ্ছে তোমার দুইটা তরঙ্গ একটা বিন্দুতে এসে ওভারল্যাপ করতেছে। এই ওভারল্যাপ করার কারণে তোমার একটা লব্ধি তরঙ্গ উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হয় তোমার উপরিপাতন নীতি। উপরিপাতন হতে পারে দুইটা ওয়েতে, একটা সমদশা আর একটা বিপরীত দশা। আমি দুইটাই কিন্তু তোমাদেরকে দেখাই দিছি। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? হোপফুলি কিন্তু বুঝতে পারছো। এবং এখানে আরো একটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, আমরা একটা জিনিস এখানে লিখে রাখবো, যে হচ্ছে আমার
আই সমানুপাতিক এ স্কোয়ার। এই জিনিসটা তোমাদের পড়ার কথা বা একটু শোনার কথা। ঠিক আছে, আই কি জানো? আই হচ্ছে তোমার তীব্রতা। আই কি বলতো? আই হচ্ছে তোমার তীব্রতা। আই কি বলতো? আই হচ্ছে তোমার তীব্রতা। আর এ কি বলতো? এ হচ্ছে তোমার বিস্তার। এ কি বলতো? এ হচ্ছে তোমার বিস্তার। ঠিক আছে, তীব্রতা কিসের সমান বলতো? কিসের সমানুপাতিক বলতো? বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক। আচ্ছা, একটু ভালো মতো করে বলতো, যখন তোমার সমদশায় উপরিপাতন হচ্ছিল, তখন দেখো তো, তখন তাদের বিস্তারটা বেড়ে গেল না? বিস্তারটা বেড়ে গেল না, কারণ তাদের লব্ধি তরঙ্গটা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে তাদের ক্ষেত্রে বিস্তারটা অনেক বেশি বেড়ে যাবে। বিস্তারটা অনেক বেশি বেড়ে যাওয়া মানে কি? বিস্তারটা অনেক বেশি বেড়ে যাওয়া মানে হচ্ছে তার তীব্রতাটাও বেড়ে যাওয়া। মানে একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো, ভালো মতো করে বোঝার চেষ্টা করো। মনে করো তুমি একটা বক্সকে এদিক থেকে বল প্রয়োগ করতেছিলা, এদিক থেকে বল প্রয়োগ করতেছিলাম, মনে করো 5 নিউটন বল প্রয়োগ করতেছিলাম, এবং আমিও মনে করো আরো 2 নিউটন বল তোমার দিক থেকে প্রয়োগ করতেছে। তাহলে আমার টোটাল বল কত হলো? 7 নিউটন। তাহলে দেখো তো বলটা আমার পরিমাণটা বেড়ে গেছে না? বলের পরিমাণটা বেড়ে গেছে না? আবার মনে করো এটা হচ্ছে তোমার বক্সটা, তুমি এদিক থেকে বল প্রয়োগ করতেছো মনে করো 5 নিউটন, আমি তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করতেছি মনে করো 2 নিউটন। তাহলে বলো এর লব্ধি যেই বলটা সেটা কমে গেল না? সেই বলটা কত হবে? 3 নিউটন হবে, এবং কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে, তাই না? আমি বুঝতে পারতেছি। তার মানে একটু ব্যাপারটাকে ভালো মতো করে খেয়াল করার চেষ্টা করো, যে এখানে দেখো লব্ধি তরঙ্গ, এখানে কি হচ্ছে বলো তো? লব্ধি যে মানটা, সেই মানটা কমে যাচ্ছে। তার মানে দেখো কখন তীব্রতা বৃদ্ধি পাচ্ছে? যখন দুইটাই সমদশার মধ্যে আছে, তখন তোমার তীব্রতাটা বৃদ্ধি পাবে। দেখো দুইটা বল একই দিক থেকে যখন কাজ করতেছে, তখন তোমার বলের লব্ধিটার মান বেড়ে যাচ্ছে, বা হচ্ছে তার তার হচ্ছে তীব্রতাটা বেড়ে যাচ্ছে। তার কি বেড়ে যাচ্ছে বলতো? তীব্রতাটা বেড়ে যাচ্ছে। মানে কি? মানে হচ্ছে তার যেহেতু বিস্তার হচ্ছে, যেহেতু তোমার তরঙ্গটা অনেক বড় হচ্ছে, লব্ধি তরঙ্গ মানে তো অনেক বড়, তাই না? লব্ধি মানে তো অনেক বড়। ঠিক আছে, লব্ধি মানে কি? লব্ধি মানে অনেক বড় না? লব্ধি মানে কিন্তু অনেক বড়। দেখো তুমি যখন ভেক্টরের জ্যামিতিক যোগ করছো, তখন হয়তো বা এই ব্যাপারটা তোমাকে করানো হয়েছে, যে এটা মনে করো একটা 5 নিউটনের একটা ভেক্টর, এবং এদিক বরাবর মনে করো 2 নিউটনের একটা ভেক্টর কাজ করতেছে, তাহলে লব্ধি ভেক্টরটা দেখতে হবে 7 নিউটন এরকম। বুঝতে পারছো? মানে এই পর্যন্ত মনে করো 5, এই পর্যন্ত মনে করো 2, এরকম আর কি, এরকম আর কি। তো এটাকে দেখো, তোমার অলরেডি তুমি বুঝতে পারতেছো যে তীর চিহ্নটাই বড় করে ফেলছি, বা তীর চিহ্নটাই বড় করে আঁকছি। মানে কি? মানে হচ্ছে লব্ধি তরঙ্গটা, লব্ধি যেই তোমার বলটা, সেটার মান বৃদ্ধি পেয়ে গেছে। লব্ধি বলটার মান কি হয়ে গেছে বলতো? বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে অবশ্যই অবশ্যই যখন দুইটা কণা তোমার ওভারল্যাপ করবে একই দিক থেকে, তখন তাদের লব্ধি যে তরঙ্গটা, তার বিস্তারটা বৃদ্ধি পেয়ে যাবে। বিস্তারটা বৃদ্ধি পেয়ে গেলে অবশ্যই তার তীব্রতাটা বৃদ্ধি পেয়ে যাবে। বুঝতে পারছো? কি বৃদ্ধি পেয়ে যাবে? তীব্রতাটা বৃদ্ধি পেয়ে যাবে। আর যখন দেখবা যে হচ্ছে তারা বিপরীত দশায় ওভারল্যাপ করতেছে, তখন তাদের মধ্যে আসলে পার্থক্য দেখা যাবে, এবং এই পার্থক্যের কারণে তাদের আসলে তীব্রতাটা কমে যাবে। তাদের তীব্রতাটা কমে যাওয়া মানে কি বলতো? তার হচ্ছে বিস্তারটা কমে যাবে। যেহেতু তোমার পার্থক্য তৈরি করতেছে, যেহেতু তোমার মানে সরি দাঁড়ো, যেখানে মানে যেখানে এখানে তোমার কি করতেছে, এখানে তোমার বিপরীত দশা থেকে ওভারল্যাপ করতেছে না? বিপরীত দশা থেকে ওভারল্যাপ তৈরি করলে কি হয় বলতো? ওভারল্যাপ করলে তোমার হচ্ছে এটা সমদশা হবে না, এটা হবে বিপরীত দশা। বিপরীত দশা থেকে ওভারল্যাপ করলে অবশ্যই তোমার লব্ধি যে তরঙ্গটা আছে, সেই তরঙ্গটার বিস্তারটা কমে যাবে। বিস্তারটা যদি কমে যায়, তাহলে অবশ্যই তার তীব্রতাটাও কমে যাবে। তার তীব্রতাটাও কি হবে বলতো? কমে যাবে। তার তীব্রতাটাও কি হবে? কমে যাবে। বিস্তার কমে গেলে তীব্রতা তো মাস্ট বি কমবে। আর বিস্তার কেন কমতেছে? কারণ তার বিপরীত দশা, মানে বিপরীত দশায় তার আসলে উপরিপাতন করতেছে বা ওভারল্যাপ করতেছে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখো জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার হইতে হবে। জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার হইতে হবে। কথা বুঝে গেছে না? হোপফুলি তো বুঝতে পারছো। আচ্ছা, তার মানে দেখো আমরা খুব ভালো মতো করে বুঝতে পারলাম যে তোমার হচ্ছে তীব্রতা বিস্তারের সাথে সম্পর্ক কি বলতো? তীব্রতা বিস্তারের সাথে সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? এবং দেখো তোমার সমদশায় আমরা দেখতে পারতেছি যে তোমার হচ্ছে তীব্রতাটা অনেক বেশি বেড়ে যায়, আর তোমার বিপরীত দশায় দেখা যায় যে তোমার হচ্ছে তীব্রতাটা অনেক বেশি কমে যায়। ঠিক আছে, তীব্রতাটা অনেক বেশি কি হয় বলতো? কমে যায়। ঠিক আছে, কথা বুঝতে পারছো? ওকে, এখন দেখো তো, যদি তোমার তীব্রতাটা বেড়ে যায়, তাহলে আলোটা দেখতে অনেক বেশি উজ্জ্বল মনে হবে না? আলোটা দেখতে অনেক বেশি উজ্জ্বল মনে হবে না? তার মানে দেখো, তোমার যদি কোনো কি মানে তোমার যদি এই তরঙ্গটা তীব্রতা বেড়ে যায়, এগুলো কি? এগুলো তোমার আলোর কণাগুলো না? আলোর কণাগুলো তো তরঙ্গ আকারে বের হচ্ছে। এই আলোর কণাগুলো তো তোমার উপরিপাতন করতেছে। এই আলোর কণাগুলো তরঙ্গ আকারে বের হয়ে উপরিপাতন করতেছে। তাহলে বলো তো, উপরিপাতনটা যদি সমদশায় হয়, তাহলে অবশ্যই এর কি হচ্ছে? লব্ধি যেই তরঙ্গটা আছে, তার মানটা বেড়ে যাচ্ছে, এবং তার মানটা বেড়ে যাওয়া মানে কি, বা তার বিস্তারটা বেড়ে যাওয়া মানে কি? তার হচ্ছে তোমার তীব্রতাটা বেড়ে যাওয়া। আর তীব্রতাটা বেড়ে যাওয়া মানে কি? তার উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে। তার মানে এটা কি হবে বলতো? এটা তোমার উজ্জ্বল হবে। কি হবে বলতো? এটা তোমার উজ্জ্বল হবে। কি হবে বলতো? কি হবে বলতো? সমদশা ওভারল্যাপ করলে তোমার হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, বা তোমার হচ্ছে বিন্দুটা কি হবে? অনেক বেশি উজ্জ্বল হবে। বুঝতে পারছো? আর বিপরীত দশা যদি তোমার ওভারল্যাপ করে, তাহলে তো বুঝতে পারতেছো কি হবে বলতো? অন্ধকার হবে। কি হবে বলতো? অন্ধকার হবে। কথা বুঝছো? কারণ এখানে কি হচ্ছে? তীব্রতাটা কমে যাচ্ছে। বাতির যে তীব্রতা আছে, সেই তীব্রতাটা কমে যাচ্ছে। তাহলে কি হবে বলতো? দেখতে অন্ধকার লাগবে। দেখতে কি হবে বলতো? অন্ধকার লাগবে। কথা বুঝতে পারছো? উপরিপাতন নীতিটা ক্লিয়ার? উপরিপাতন নীতিটা ক্লিয়ার? তাহলে চলো আমরা আগের স্লাইডগুলোতে ফেরত আসি।
ঠিক আছে, দেখো এবার হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা খুব ভালো মতো করে ফিল করতে পারবা। দেখো আমাদের বেসিক জিনিসপাতি আমরা পড়ে ফেলছি, এরকম দুইটা একটা সোর্স থেকে এরকম দুইটা স্লিট থেকে, এগুলোকে কি বলা হয় বলতো, এগুলোকে বলা হয় স্লিট। স্লিট মানে ছিদ্র, স্লিট মানে ছিদ্র, ঠিক আছে। এবং মনে করো তোমার এখানে একটা সোর্স আছে, কি আছে মনে করো এখানে তোমার একটা সোর্স আছে, এই সোর্স থেকে তোমার হচ্ছে আলোগুলো কি করতেছে বলতো, ছড়ায় পড়তেছে, আলোগুলো কি করতেছে বলতো, ছড়ায় পড়তেছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে মনে করো সোর্স নাম্বার 1, এটা হচ্ছে তোমার সোর্স নাম্বার 2, ঠিক আছে। এই দুটো সোর্স থেকে তোমার আলোগুলো ছড়ায় পড়তেছে, কিভাবে পড়তেছে বলতো, কিভাবে পড়তেছে, তোমার ওই তরঙ্গমুখ ক্রিয়েট করে করে পড়তেছে না, এই দেখো তরঙ্গমুখ ক্রিয়েট করে করে আলোগুলো এভাবে ছড়ায় পড়তেছে, তরঙ্গমুখ ক্রিয়েট করে করে আলোগুলো এভাবে ছড়ায় পড়তেছে। সেম ভাবে দেখো, সেম ভাবে দেখো তোমার S2 যেই ইয়াটা আছে, এই যেভাবে আলুগুলো ওভারল্যাপ করে করে সামনের দিকে ছড়ায় পড়তেছে, তাই না, সামনের দিকে ছড়ায় পড়তেছে, ওকে খুব ভালো কথা। সামনে তোমার একটা পর্দা আছে, কি আছে বলতো, সামনে তোমার একটা পর্দা আছে, তাই না, সামনে অবশ্যই এটা তোমার পর্দা থাকবে, আমি আগেই বলছি সামনে কি থাকবে বলতো, সামনে তোমার একটা পর্দা আছে, সামনে কি আছে বলতো, সামনে মনে করো একটা পর্দা আছে, এটা হচ্ছে আমার পর্দাটা, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমার পর্দাটা, সামনে কি আছে, একটা পর্দা আছে, এটাকে পর্দা বলা হয় অথবা ঝালরও বলা হতে পারে, এটাকে ঝালরও বলা হয়, কি বলা হয় বলতো, পর্দা অথবা ঝালর, তোমার যেটা ভালো লাগে তুমি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটাকে ঝালর না বলে আমরা পরে পরে আরেকটু ক্লিয়ার করে এই জিনিসটা বুঝাবো, এটাকে পর্দা বলে, ঠিক আছে, এই পর্দা। আচ্ছা, খুব ভালো কথা, এখন একটু ভালো মতো করে খেয়াল করো, এখন একটু ভালো মতো করে খেয়াল করো। এই যে দেখো এখানে একটু দেখো তো তরঙ্গটা কিভাবে আসতেছে, তরঙ্গটা এইভাবে ওভারল্যাপ করতে করতে একসময় এই পর্দাটার উপরে গিয়ে পড়বে, তাই না, একসময় এই পর্দাটার উপরে গিয়ে পড়বে। সেম ভাবে দেখো, সেম ভাবে দেখো এই কণাগুলো ওভারল্যাপ করতে করতে কি করবে, একসময় পর্দায় গিয়ে পড়বে, তাই না, একসময় পর্দায় গিয়ে পড়বে। তার মানে ওভারল্যাপ করতে করতে, ওভারল্যাপ করতে করতে কি করতেছে বলতো, তারা হচ্ছে পর্দায় গিয়ে পড়তেছে, ঠিক আছে, তারা কি করতেছে বলতো, পর্দায় গিয়ে পড়তেছে এই আলোগুলো এভাবে ওভারল্যাপ করতে করতে। আচ্ছা, একটু ভালো মতো করে খেয়াল করো তো, একটু ভালো মতো করে খেয়াল করো তো, একটু ভালো মতো করে খেয়াল করো। এই যে তোমার 1 নম্বর সোর্স, এই 1 নম্বর সোর্স থেকে যে আলোটা এসে পর্দায় পড়তেছে, যে আলোটা এসে পর্দায় পড়তেছে, এবং এই 2 নম্বর সোর্স থেকে যে আলোটা এসে পর্দায় পড়তেছে, তারা একই সাথে পর্দায় পড়তেছে না, এবং তাদের দূরত্বটাও দেখো সমান সমান, তাদের দূরত্বটাও দেখো সমান সমান, তার মানে তারা সমদশা। তারা কি বলতো, তারা সমদশা। যখন তোমার সমদশায় দুইটা আলো এসে পড়বে, তাহলে দেখো তো যে বিন্দুতে এসে পড়বে ওই বিন্দুটা দেখতে কি হবে, অবশ্যই উজ্জ্বল হয়ে যাবে। কারণ তুমি একটু আগে দেখলা সমদশায় থাকা বিন্দুগুলো দেখতে কিরকম হয়, উজ্জ্বল হয়ে যায়। সমদশায় থাকা বিন্দুগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে যায়। সমদশায় যখন তোমার ওভারল্যাপ করে তখন তোমার বিন্দুগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে যায়। কি হয়ে যায় বলতো, উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে যায়। কি হয় বলতো, উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে যায়। তার মানে দেখো এটাকে বলা হবে তোমার কেন্দ্র, এটাকে তোমার কি বলা হবে বলতো, এটাকে তোমার বলা হবে কেন্দ্র। কেন্দ্র, এই কেন্দ্রের মানটা হবে তোমার 0, ঠিক আছে, এটাকে কি বলা হবে বলতো, কেন্দ্র। এবং এই কেন্দ্রটা তোমার দেখতে কি হবে বলতো, উজ্জ্বল হবে, দেখতে কি হবে বলতো, উজ্জ্বল হবে। কেন উজ্জ্বল হবে বলতো, কারণ এরা হচ্ছে সমদশা ওভারল্যাপ করতেছে, সমদশা ওভারল্যাপ করতেছে দেখে এটাকে দেখতে তোমার কি হবে বলতো, উজ্জ্বল হবে। কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো, আচ্ছা খুব ভালো কথা। এখন দেখো তো, এখন দেখো তো, এখন দেখো তো, মনে করো এই সোর্স থেকে একটা আলো, এই সোর্স থেকে একটা আলো এই পয়েন্টে এসে পড়তেছে, এবং মনে করো এই সোর্স থেকে একটা আলো এই পয়েন্টে এসে পড়তেছে। তাহলে দেখো তো এদের দুজনের পথ পার্থক্যের মধ্যে অনেক, মানে এদের দুজনের যে দূরত্বটা, এই দূরত্বটা অনেক বেশি। যার কারণে দেখো এখানে তোমার অবশ্যই কি হবে বলতো, এখানে তোমার কিন্তু, এখানে তোমার কিন্তু ইয়া হবে না, এখানে কিন্তু সমদশায় তোমার হচ্ছে ওভারল্যাপ হচ্ছে না, এখানে কি হচ্ছে, বিপরীত দশায় ওভারল্যাপ হচ্ছে। একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, তার মানে এদের দশা কি সেম না, দশা সেম না। তার মানে দেখো এখানে তুমি কিন্তু উজ্জ্বল আলো পাবা না, এখানে কি পাবা, এখানে তুমি অন্ধকার আলো পাবা। বুঝতে পারছো, এখানে তুমি অন্ধকার আলো পাবা, মানে এরকম আর কি, একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার, এইভাবে তুমি আসলে দেখতে পারবা, ঠিক আছে। এটা 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 যদি হয় তোমার অন্ধকার, দাঁড়াও দাঁড়াও, একটু 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 সময় দাও আমাকে, এখানে বিন্দুটা আঁকো, ঠিক আছে, এখানে বিন্দুটা আঁকো। তার মানে দেখো এই যে এই বিন্দুটা কি হবে বলতো, এই বিন্দুটা তোমার অন্ধকার হবে, এই বিন্দুটা কি হবে, অন্ধকার হবে। এর পরেরটা আবার উজ্জ্বল হবে, এর পরেরটা আবার উজ্জ্বল হবে, এর পরেরটা আবার কি হবে বলতো, উজ্জ্বল হবে, এবং তারপরটা আবার অন্ধকার হবে। সেম ভাবে নিচেও তুমি দেখতে পারবা, পরেরটা অন্ধকার এবং তারপরটা কি হবে বলতো, তারপরটা এইভাবে উজ্জ্বল হবে। কথা বুঝতে পারতেছো, কথা বুঝতে পারতেছো, দেখো মানে একটা উজ্জ্বল একটা 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 উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার, এরকম তুমি দেখতে পারবা। দেখো এটা কি, এটা হচ্ছে তোমার অন্ধকার, দাঁড়াও, এটা হচ্ছে তোমার অন্ধকার। অন্ধকার কেন অন্ধকার হচ্ছে বলতো, কেন অন্ধকার হচ্ছে বলতো, কারণ হচ্ছে এরা এরা বিপরীত দশায় ওভারল্যাপ করতেছে, বা এরা একই দশায় ওভারল্যাপ করতে পারতেছে না, এই জন্য এই বিন্দুটা দেখতে কি হবে বলতো, অন্ধকার হবে। কি হবে বলতো, অন্ধকার হবে। কথা বুঝতে পারতেছো না, কথা বুঝতে পারতেছো না, গ্রেট, কথা বুঝতে পারতেছো, তাহলেই হবে। এখন দেখো এই যে তোমার একটা ঘটনা ঘটে গেলো, এই ঘটনাটাকে বলা হয় তোমার কি বলতো, আলোর
সরি ইয়ং এর দিচের পরীক্ষা, ঠিক আছে? এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় তোমার ইয়ং এর দিচের পরীক্ষা। দিচের মানে কি? দিচের মানে এই যে স্লাইড 1, দুইটা স্লাইড করা থাকবে, তোমার একটা আলোর উৎস থাকবে এবং এই আলোর উৎস থেকে তোমার আলো উপরিপাতন হবে। উপরিপাতন হয়ে তোমার যখন এটা পর্দার উপর পড়বে, যেখানে তোমার সমদশায় উপরিপাতন হবে সেই অংশটা দেখতে লাগবে তোমার উজ্জ্বল, এবং যে অংশে তোমার বিপরীত দশায় উপরিপাতন হবে সেই অংশটা দেখতে লাগবে তোমার অন্ধকার। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এভাবে একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার, এরকম একটা প্যাটার্ন তুমি দেখতে পাবা। এই ঘটনাটাকে কি বলে বলতো? এই ঘটনাটাকেই তোমার বলা হয় কি বলতো? এই ঘটনাটাকেই তোমার বলা হয় ইয়ং এর দিচের পরীক্ষা। বুঝতে পারছো? এটাকে কি বলা হয় বলতো? ইয়ং এর দিচের পরীক্ষা বলা হয়ে থাকে। ওকে, কথা ক্লিয়ার? বুঝা গেছে? দেখো বুঝতে পারছো কিনা একটু বলো। হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছো। চলো আমরা হচ্ছে এই পরীক্ষাটা একটু দেখে আসি। এই পরীক্ষাটা একটু আমরা অ্যানিমেশনের সাহায্যে দেখে আসি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার লাগবে। অ্যানিমেশনের সাহায্যে যখন দেখবে না ব্যাপারটা, তখন তুমি খুব সহজে জিনিসটাকে ফিল করতে পারবা। দেখো চলো আমরা দেখে আসি। আচ্ছা দেখো, এখানে একটু ভালো মতো করে খেয়াল করবা, এখানে একটু ভালো মতো করে খেয়াল করবা। দাঁড়াও আমি জিনিসটাকে একটু রিসেট করে নিই। দেখো একটু ভালো মতো করে খেয়াল করবা, এই যে প্যাটার্নগুলো, এই যে প্যাটার্নগুলো তো তুমি বুঝতে পারতেছো এটি কিভাবে তৈরি হচ্ছে, এটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, চলো আমরা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করি। দেখো দেখো, এই দেখছো দুইটা, এখান থেকে তোমার আলো আসতেছে। দেখো এই যে এটা হচ্ছে তোমার আলোর সোর্স, এই সোর্স থেকে তোমার আলো আসতেছে। আলো এসে দেখো দুইটা থেকে, মানে এই যে তোমার দুইটা স্লিট আছে, এগুলো কি কি বলতেছে? স্লিট বলতেছে না? এই স্লিট গুলো দেখো ওভারল্যাপ হয়ে 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 তোমার এরকম পর্দায় গিয়ে পড়তেছে, এবং পর্দায় দেখো কি দেখা যাচ্ছে? একটা একটা উজ্জ্বল আলো দেখা যাচ্ছে, তারপর একটা অন্ধকার, তারপর একটা উজ্জ্বল, তারপর একটা অন্ধকার, এরকম দেখো পর্দার মধ্যে তোমার কি দেখা যাচ্ছে বলতো? এরকম পর্দার মধ্যে তোমার এক ধরনের প্যাটার্ন দেখা যাচ্ছে। এটাকেই বলা হয় তোমার আলোর দিচির পরীক্ষা। এটা কেন হয়ে থাকে? এই ওভারল্যাপের কারণে হয়ে থাকে। যদি সমদশা ওভারল্যাপ করে তাহলে উজ্জ্বল আলো পাবা, যদি বিপরীত দশা ওভারল্যাপ করে তাহলে হচ্ছে তুমি অন্ধকার অঞ্চল পাবা। কথা বুঝতে পারছো? বা অন্ধকার আলো পাবা। এই ব্যাপারটাই আসলে কোথায় ঘটে বলতো? এই তোমার ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে। এবং এই যে দেখো আমার কার্সরটা একটু লক্ষ্য করার চেষ্টা করো, কার্সরটা একটু লক্ষ্য করার চেষ্টা করো। এই যে এখানে দেখো, এখানে তোমার M1 M2 এরকম কোনো নাম দেওয়া হয় নাই। এই অংশটিকে বলা হয় তোমার কেন্দ্রীয় অংশ। এটাই কি বলা হয় বলতো? কেন্দ্রীয় অংশ। এটাই হচ্ছে তোমার কেন্দ্র। এটাই কি বলতো? এটি কেন্দ্র। এখানেই তোমার সর্বপ্রথম তোমার হচ্ছে সমদশায় উপরিপাতন হয়। এখানে তোমার সমদশায় উপরিপাতন হয়, এবং দেখো এইটা তোমার একটা উজ্জ্বল আলো তৈরি করতেছে। এটা কি করতেছে বলতো? একটা উজ্জ্বল আলো বা একটা উজ্জ্বল অংশ তৈরি করতেছে। কথা বুঝতে পারছো না? এই জিনিসটা তোমরা চাইলে নিজেরাও করতে পারো। এই অংশটা মানে এটা তোমরা চাইলে নিজেরাও এটা আসলে তোমরা এক্সপেরিমেন্টটা করতে পারো। এটা আমার বানানো একটা সিমুলেশন, আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা ডিসক্রিপশন বক্সে একটু চেক করবা, তাহলে এই ইয়াটা পেয়ে যাবা, অসুবিধা নেই, এই জিনিসটা পেয়ে যাবা। ওকে, আর নিজেরা এক্সপিরিয়েন্স করবা, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা ফেরত আসি। দেখো এখানে আমরা বেশ কয়েকটি জিনিস একটু এখন এক্সপেরিমেন্ট করবো। চলো আমরা এখান থেকে অনেকগুলো ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করবো। এখান থেকে আমরা কি করবো বলতো? অনেকগুলো ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো এখানকার যে বেসিক জিনিসপাতিগুলো জানার দরকার ছিল সবগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। মোটামুটি না, খুব ভালো মতোই ক্লিয়ার হয়ে গেছে। দেখো আমার এখানে দুইটা স্লিট থাকবে, তাই না? কারণ এটা তোমার ডাবল স্লিট, এই জন্য এখানে তোমার দুইটা স্লিট দিতেই হবে। এটা হচ্ছে আমার মনে করো S1 সোর্স নাম্বার একটা, এটা মনে করো সোর্স 2, ঠিক আছে? এই যে তোমার S1 এবং S2 এর মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে বলা হয় তোমার হচ্ছে এ। কি বলা হয় বলতো? পার্থক্যটাকে তোমার বলা হয় এ, অর্থাৎ S1 থেকে S2 দূরত্বটা, এটাকে তোমার কি বলা হয় বলতো? এ বলা হয়। কথা বুঝতে পারছো? এবং তোমার সামনে কি থাকবে? তোমার সামনে একটা পর্দা থাকবে। কি থাকবে বলতো? তোমার সামনে একটা পর্দা থাকবে, ঠিক আছে? এবং এই যে S1 এবং S2 যে মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দু থেকে তোমার একটা একটা কণা কি করবে বলতো? ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করার কারণে একদম দেখবা পর্দার যে মধ্যখান আছে বা পর্দার যে মধ্যবিন্দুটা আছে, এই মধ্যবিন্দুতে তোমার কি তৈরি হবে বলতো? একটা তোমার সাদা বা উজ্জ্বল ডোরা তৈরি হবে, সরি উজ্জ্বল তোমার একটা অংশ তৈরি হবে, বা উজ্জ্বল একটা অংশ তৈরি হবে, ঠিক আছে? উজ্জ্বল একটা কি তৈরি হবে বলতো? উজ্জ্বল একটা অংশ তৈরি হবে, উজ্জ্বল একটা অংশ তৈরি হবে। মানে এই মধ্যখান তোমার সোর্স 1 এবং সোর্স 2 এর যে একদম মিডিল বরাবর যে তোমার একটা আলোর কণা আছে, ওই আলোর কণাটা তোমার হচ্ছে কি করবে বলতো? ওই আলোর কণাটা তোমার ওভারল্যাপ করে এই উজ্জ্বল অংশটা তৈরি করবে, এই উজ্জ্বল অংশটা তৈরি করবে। এটাকে বলা হবে তোমার কেন্দ্র। এটাকে তোমার কেন্দ্র বলা হবে, এবং কেন্দ্রতে তোমার মানটা হবে 0। কেন্দ্রতে যে কোনো কিছুর মান 0 হয় আমরা জানি। আচ্ছা এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় তোমার কেন্দ্র। এই জিনিসটাকে লিখে রাখো, এটাকে বলা হয় তোমার কি বলতো? কেন্দ্র। এটাকে বলা হয় তোমার কি বলতো? কেন্দ্র। ওকে, খুব ভালো কথা। এবং দেখো তো তোমার হচ্ছে এই স্লিট, মানে এই যে তোমার সোর্সগুলো থেকে তোমার এই পর্দার দূরত্ব আছে না, পর্দার দূরত্ব সোর্সগুলো থেকে পর্দার দূরত্বটা মনে করো ডি, ঠিক আছে? তোমার বইয়ের মধ্যে এটা 2D দিয়ে প্রকাশ করা হয়। এই দূরত্বটাকে তোমার বইয়ের মধ্যে 2D দিয়ে প্রকাশ করা হয়, বাট আমি তোমাকে ডি দিয়ে শিখাচ্ছি, তুমি ডি দিয়ে লিখলেই হবে।
ঠিক আছে, তোমার বইয়ের মধ্যে এটা 2D আছে, বাট তুমি এটা ডি দিয়ে শিখো। আবার তুমি দেখবে অনেক বইয়ে ক্যাপিটাল ডি আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করতে পারো। বাট আমি ছোট হাতের ডিটা ইউজ করতেছি, তুমি চাইলে 2Dও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন মনে করো তোমার হচ্ছে, এখন মনে করো তোমার একটা বিন্দু এই পর্দার মধ্যে, মনে করো তোমার একটা বিন্দু হচ্ছে পি। তোমার এই পর্দার মধ্যে মনে করো তোমার একটা বিন্দু হচ্ছে কি বলতো, পি। এই পি বিন্দুটা মনে করো এই জায়গাটার মধ্যে আছে। এবং দেখো এই পি বিন্দুতে তোমার হচ্ছে সোর্স এক থেকে একটা আলোর কণা যাচ্ছে, সোর্স এক থেকে একটা আলোর কণা এখানে গিয়ে তোমার পড়তেছে। এবং মনে করো সোর্স বি থেকে একটা আলোর কণা গিয়ে এখানে পড়তেছে। ঠিক আছে, সোর্স এক থেকে এবং সোর্স দুই থেকে তোমার একটা আলোর কণা গিয়ে কোথায় পড়তেছে বলো তো, উপরিপাতন হয়ে তোমার এই বিন্দুতে পড়তেছে। উপরিপাতন হয়ে তোমার এই বিন্দুতে পড়তেছে। এবং একটু একটু ভালো মতো করে খেয়াল রাখবা, এটা কি, এটা তোমার পর্দা না, এটা হচ্ছে তোমার পর্দা। এটা কি, এটা হচ্ছে তোমার পর্দা, তাই তো? এটা হচ্ছে তোমার পর্দা, পর্দার উপরে গিয়ে পড়তেছে। এবং দেখো এটাকে আমি বলতেছি কেন্দ্র। এই কেন্দ্র আছে না, এই কেন্দ্র থেকে এই বিন্দুটাকে নাম দিলাম মনে করো পি বিন্দু। এই বিন্দুটাকে নাম দিলাম কি বলতো, পি বিন্দু। ঠিক আছে, নাম দিলাম কি বলতো, পি বিন্দু। আচ্ছা, এটাকে আমি বলতেছি কি বলতো, কেন্দ্র। আমি কেন্দ্রটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি কেন্দ্রটা একটু মুছে দিচ্ছি বোঝার জন্য আর কি, বোঝার জন্য আর কি। তারপরে একটু জাস্ট বোঝার চেষ্টা করো। এই জিনিসটা হচ্ছে আমার কি বলতো, এই জিনিসটা হচ্ছে আমার কেন্দ্র। এই জিনিসটা হচ্ছে আমার কেন্দ্র। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার কি বলতো, কেন্দ্র। এই কেন্দ্র থেকে এই দূরত্বটা, কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব, কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব, অর্থাৎ যেখানে ওভারল্যাপ হয়েছে এই দূরত্বটা মনে করো এক্স। এই দূরত্বটা কত বলতো, এই দূরত্বটা মনে করো এক্স। ঠিক আছে, এই দূরত্বটা কত বলতো, এই দূরত্বটা মনে করো এক্স। ঠিক আছে, এবং দেখো তো এই যে তোমার, এই যে তোমার ইয়াগুলো আছে, সোর্সগুলো আছে, সোর্সগুলো থেকে এই পর্দাটা, এদের দূরত্ব কি, এদের দূরত্ব ডি না, এদের দূরত্ব ডি না। তার মানে দেখো তো এই যে অংশটুকু, এই যে অংশটুকু, তার আমি লেজার পয়েন্টারটা ইউজ করতেছি, এই যে অংশটুকু, এটা এটা পুরোটার মান হচ্ছে ডি। এবং এই কেন্দ্র থেকে তোমার পি বিন্দু, এই অংশটার মান হচ্ছে তোমার এক্স। তাহলে একটু ভালো মতো করে খেয়াল রাখবে, একটু ভালো মতো করে খেয়াল রাখবে। এখানে আরেকটা জিনিস শিখবো। দেখো, দেখো, এখানে আমি একটা তোমার ব্লু কালারের লাইন আঁকলাম, এখানে একটা তোমার ব্লু কালারের লাইন আঁকলাম, যে লাইনটা দেখতে তোমার লাগতেছে এরকম। দেখো, যে লাইনটা দেখতে তোমার লাগতেছে এরকম, এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার S1 এবং S2। উপরে আছে তোমার S1, নিচে আছে তোমার S2, তাই না? উপরে আছে তোমার S1 এবং নিচে আছে S2। এই S1 এবং S2 এর মধ্যবিন্দু, এটা কি, এটাই হচ্ছে তোমার S1 এবং S2 এর মধ্যবিন্দু, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। এবং নিচের অংশটুকুর মান হচ্ছে ডি, উপরের অংশটুকুর মান হচ্ছে তোমার এক্স, তাই না? এটা হচ্ছে তোমার পি বিন্দুটা। এবং এই যে এখানে যে কোণটা উৎপন্ন করতে, সেটাকে বলা হয় তোমার কৌণিক কোণ। এটিকে তোমার কি বলা হয় বলতো, এটিকে তোমার বলা হয় এটিকে তোমার বলা হয় কি বলো, এটিকে তোমার বলা হয় কৌণিক অবস্থান। সরি, এটিকে কি বলা হয় বলতো, কৌণিক অবস্থান বলা হয়। কি বলা হয় বলতো, কৌণিক অবস্থান। এবং এই কৌণিক অবস্থানটাকে তোমার এক্স, এই থিটা দিয়ে প্রকাশ করা হয়। কি বলা হয় বলতো, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় তোমার কৌণিক অবস্থান। তার মানে থিটা কি, থিটা হচ্ছে তোমার কৌণিক অবস্থান। থিটা কি বলতো, থিটা হচ্ছে তোমার কৌণিক কৌণিক অবস্থান। সেটাকে কি বলা হয় বলতো, কৌণিক অবস্থান। ঠিক আছে, কৌণিক অবস্থান। ওকে, খুব ভালো কথা। তার মানে দেখো, এখান থেকে তুমি লিখতে পারবা কি জানো, এখান থেকে তুমি লিখতে পারবা, দেখো তো এখানে এখানে তুমি যদি লেখো সাইন থিটা, সাইন থিটা সমান সমান তুমি কি লিখতে পারবা, এক্স ডিভাইডেড বাই ডি লিখতে পারবা। সাইন থিটা সমান সমান কি লিখতে পারবা বলো তো, এক্স ডিভাইডেড বাই ডি। আমি এটা জিনিস লিখতে পারবো। ওকে, ক্লিয়ার? বুঝতে পারতেছো, বুঝতে পারতেছো? আচ্ছা, দারুণ। এখন দেখো তো একটু ভালো মতো করে খেয়াল করবা। এখন এর মধ্যে একটু পথ পথ পার্থক্য নিয়ে কথাবার্তা বলবো। দেখো, এখানে হচ্ছে দেখো S1P, এটা হচ্ছে তোমার একটা পথ, S1P এটা হচ্ছে তোমার একটা পথ, এবং S2P এটা হচ্ছে তোমার একটা পথ। এই দুইটা পথের মধ্যে তোমার পার্থক্য আছে না, এদেরকে বলা হবে তোমার পথ পার্থক্য। পথ পার্থক্য পথ পার্থক্য মানে কি হবে জানো, এই S1P, দাঁড়াও, এদের মধ্যে একটু তুমি তুমি চোখের আন্দাজে আমাকে বলো তো, কোন পথটা বেশি বড়, S2P অর্থাৎ এই পথটা, নাকি S1P এই পথটা বড়? তুমি খুব ভালো মতোই বলতে পারবা যে ভাইয়া আমার হচ্ছে S2P এই পথটা বড়। S2P এই পথটা কি বলতো, S2P এই পথটা আমার বড়। S2P S2P পথটা বড় কার থেকে বলতো, S1P এর থেকে। S1P এর থেকে, এই পথটা থেকে S2P পথটা আমার বড়। এই যে পথ পার্থক্য আছে না, এই পথ পার্থক্যের তোমার ফর্মুলাটা কি জানো, এই পথ পার্থক্যের ফর্মুলাটা হচ্ছে তোমার, এই পথ পার্থক্যের ফর্মুলাটা কি জানো, এই পথ পার্থক্যের ফর্মুলাটা হচ্ছে তোমার AX ডিভাইডেড বাই D। ঠিক আছে, এই পথ পার্থক্য সমান সমান তুমি এই জিনিসটা লিখতে পারো। এই জিনিসটা কিভাবে লেখা যায়, এটা আমরা হচ্ছে থিওরিটিক্যালি ভাবে প্রুফ করতে পারি, বাট আপাতত আমাদের দরকার নাই, এই জন্য আমরা এটা লিখলাম না। ঠিক আছে, দেখো, পথ পার্থক্য সমান সমান তুমি কি লিখতে পারবে বলতো, পথ পার্থক্য সমান সমান তুমি লিখতে পারবে হচ্ছে AX বাই D। কি লিখতে পারবা, AX বাই D। এটা একটু ভালো মতো করে খেয়াল রাখবা। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার দুটো যে সোর্স আছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এক্স জিনিসটা কি, কেন্দ্র হতে যে বিন্দুতে তোমার ওভারল্যাপ হয়েছে, বা যে বিন্দুতে তোমার আসলে উপরিপাতন হয়েছে সেই বিন্দুর দূরত্ব। এবং ডি কি, ডি হচ্ছে তোমার পর্দার দূরত্ব, মানে সোর্স
সোর্স হতে পর্দার যে মধ্যবর্তী দূরত্ব সেটা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এবং দেখো এখান থেকে আমি একটা সুন্দর থিওরিও বের করতে পারছি। এই থিওরিটা হচ্ছে কি বলতো, সাইন থিটা ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ডি। সাইন থিটা ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ডি। তার মানে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা, এখান থেকে দেখো এক্স ডিভাইডেড বাই ডি, এক্স ডিভাইডেড বাই ডি যে অংশটুকু আছে, এক্স ডিভাইডেড বাই ডি যে অংশটুকু আছে, অর্থাৎ এই যে অংশটুকু, এই অংশটুকুকে তুমি রিপ্লেস করতে পারবা কি দ্বারা রিপ্লেস করতে পারবা বলতো? এই অংশটুকুকে তুমি রিপ্লেস করতে পারবা কি দ্বারা? সাইন থিটা দ্বারা। সাইন থিটা দ্বারা, কারণ দেখো আমরা একটু আগে সাইন থিটা এটা বের করে আসি, তাই না? তার মানে তুমি লিখতে পারবা এ সাইন থিটা। তাহলে দেখো এই সাইন থিটা দ্বারা আমি রিপ্লেস করতে পারলাম, সাইন থিটা দ্বারা আমি রিপ্লেস করতে পারলাম, এবং আমি লিখতে পারবো কি বলতো, এ সাইন থিটা। তার মানে দেখো পথ পার্থক্য ইকুয়ালস টু এ সাইন থিটা অথবা এ এক্স বাই ডি, এ এক্স বাই ডি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে কিন্তু ফর্মুলা আকারে মনে রাখতে হবে, এটা ফর্মুলা আকারে মনে রাখতে হবে, এবং এখান থেকে আমি ফর্মুলাগুলো ডিরাইভ করব। দেখো এখান থেকে আমি ফর্মুলাগুলো ডিরাইভ করতে পারবো, ঠিক আছে? একটু ভালো মতো করে খেয়াল করো। দেখো তোমার কি আসে, তোমার পথ পার্থক্যটা, পথ পার্থক্য, দেখো এখান থেকে তুমি বলতে পারবা পথ পার্থক্য সমান সমান কি বলতো, এ এক্স বাই ডি সমান সমান লিখতে পারবা এ সাইন থিটা, তাই না? এ সাইন থিটা এটা লিখতে পারবা। ওকে, খুব ভালো কথা। এখন দেখো তো, এখন দেখো তো, তোমার যদি এখানে এখানে যে বিন্দুটা ওভারল্যাপ করলো, এই যে এখানে পি বিন্দুটাতে যে ওভারল্যাপ করলো, এই বিন্দুটা যদি তোমার হয় উজ্জ্বল বিন্দু, উজ্জ্বল বিন্দু হয়, তাহলে তুমি লিখতে পারবা, তাহলে তুমি ফর্মুলা লিখতে পারবা উজ্জ্বল বিন্দুর জন্য। উজ্জ্বল বিন্দুর জন্য ফর্মুলাটা কি হবে জানো? উজ্জ্বল বিন্দুর জন্য পথ পার্থক্যটা হবে, উজ্জ্বল বিন্দুর জন্য পথ পার্থক্য হবে তোমার কি জানো, 2n ইন্টু ল্যামডা বাই টু। টু কেটে ফেলতে পারো, বা হবে তোমার এন ল্যামডা। ঠিক আছে, উজ্জ্বল বিন্দুর জন্য তোমার পথ পার্থক্য কি হবে বলতো, এন ল্যামডা। এন মানে কি? এন মানে হচ্ছে তোমার উজ্জ্বল, উজ্জ্বল অঞ্চল। এই জিনিসটা আমি একটু পরে এক্সপ্লেন করবো, অসুবিধা নেই। জাস্ট এখানে উজ্জ্বল লিখে রাখো। উজ্জ্বল লেখার জন্য মানে উজ্জ্বল, উজ্জ্বল অঞ্চল হলে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। তাহলে দেখো তো ফর্মুলা কি দাঁড়ায়, তাহলে ফর্মুলা কি দাঁড়ায়, ফর্মুলা দেখো পথ পার্থক্যের জায়গায় তুমি এই মানটা বসে দাও দেখি, তাহলে কি দাঁড়ায়? তাহলে তুমি বলতে পারবা এ এক্স বাই ডি ইকুয়ালস টু হচ্ছে আমার এ সাইন থিটা ইকুয়ালস টু কি বলতো, এন পাই। এই যে এটা হচ্ছে তোমার ফর্মুলা। কার জন্য বলতো? এটা হচ্ছে তোমার উজ্জ্বল ডোরার জন্য। কার জন্য বলতো? সরি, উজ্জ্বলের জন্য। এটা কার জন্য বলতো? উজ্জ্বল আলোর জন্য। কার জন্য বলতো? উজ্জ্বল আলোর জন্য। ঠিক আছে, এটা কার জন্য বলতো? উজ্জ্বল আলোর জন্য বা উজ্জ্বল বিন্দুর জন্য। আবার দেখো তোমার যদি এই বিন্দুটা অন্ধকার বিন্দু হয়, অর্থাৎ এই যে তোমার পি বিন্দুটা উৎপন্ন হইলো, এইটা তোমার যদি বিপরীত দশায় পরিবর্তনটা ঘটে, তাহলে হচ্ছে এই বিন্দুটা কি হবে? অন্ধকার হবে। তাহলে অন্ধকার বিন্দুর জন্য কি হবে? দেখো অন্ধকার বিন্দু, অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য সমান সমান লেখো। অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য কত হবে জানো? অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য হবে 2n-1। এটা এটা অনেক বইয়ের মধ্যে তুমি দেখবা 2m-1 দিয়েও প্রকাশ করা হয়েছে, 2m-1 দিয়েও প্রকাশ করা হয়েছে, মানে n এর জায়গায় m ইউজ করা হয়েছে। তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে, তুমি m ইউজ করতে পারো, n ইউজ করতে পারো। যেহেতু আমরা n দিয়ে অভ্যস্ত হয়ে যাবো, এই জন্য আমি n ইউজ করতেছি। ঠিক আছে, এখানে কি হবে বলতো, 2n-1। কি হবে বলতো? 2n-1। বুঝতে পারছো? এটা সমান সমান তুমি কি লিখতে পারবা, ax বাই d ইকুয়ালস টু তুমি লিখতে পারবা কি বলতো, a সাইন থিটা। ঠিক আছে, এই থিটা মানে কি? থিটা মানে হচ্ছে তোমার কৌণিক অবস্থান। কি অবস্থান বলতো? কৌণিক অবস্থান। এবং তোমাকে আমি চিত্রের মধ্যে দেখাইছি না, এই থিটা আসলে কোনটা, কোন কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? এই থিটাটা আসলে এই যে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ পি। দাঁড়াও, এই জিনিসটা তো বুঝতে পারছো তাই না? এই জিনিসটা তো বুঝতে পারছো, এই যে এই অংশটা হচ্ছে তোমার থিটাটা আর কি। বুঝে গেছে না? বুঝে গেছে না? দেখো এটাই হচ্ছে তোমার কি বলতো, আমাদের ম্যাথ করার জন্য যে ফর্মুলাগুলো দরকার হবে, সেই ফর্মুলাগুলো। বুঝতে পারছো? যখন তোমার উজ্জ্বল উজ্জ্বল অংশ তৈরি হবে ওভারল্যাপ করে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। আর যখন তোমার অন্ধকার বিন্দু উৎপন্ন হবে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। কোনটা জানো? আমি এখানে দেখাই দিই, বক্স করে দিই। এই যে এই ফর্মুলাটা ইউজ করবা। অন্ধকার বিন্দু বললে এই ফর্মুলা ইউজ করতে হবে, আর উজ্জ্বল বিন্দু বললে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? হোপফুলি তোমার এই ব্যাপারটা বুঝে যাওয়া উচিত, এবং এই দুটো দিয়েই তোমাকে ম্যাথ করতে হবে। ওকে, চলো এখানে আরো একটা জিনিস আমাদেরকে এখন পড়তে হবে। এখানে আমাদেরকে আরো একটা জিনিস পড়তে হবে, সেটা দেখো। সেই জিনিসটা একটু আমরা এখানে পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, এখানে আমরা এখন দেখো সেই জিনিসটা একটু পড়ার চেষ্টা করবো। দেখো একটু ভালো মতো করে খেয়াল করবা। ঠিক আছে, একটু ভালো মতো করে খেয়াল করবা। এখানে মনে করো তোমার হচ্ছে দুইটা সোর্স আছে। কি আছে বলতো? এখানে তোমার দুইটা সোর্স আছে, এটা সোর্স 1, এটা সোর্স 2, এবং এই একটা সোর্স থেকে আরেকটা সোর্সের যে মধ্যবর্তী দূরত্বটা, এটা মনে করো তোমার এ। এটা আমরা কি জানি? এটা আমরা জানি হচ্ছে এই মানটুকু কত, এই মানটুকু হচ্ছে তোমার এ, তাই না? এটা আমরা জানি। এবং দেখো ডি দূরত্বে মনে করো একটা পর্দা আছে। কি আছে বলতো? ডি দূরত্বে একটা পর্দা আছে।
ডি দূরত্বে কি আছে বলতো, ডি দূরত্বে তোমার একটা পর্দা আছে, কি আছে বলতো, ডি দূরত্বে, এই যে তোমার ডি দূরত্ব দেখতেছো, এই ডি দূরত্বে কি আছে বলতো, ডি দূরত্বে একটা তোমার পর্দা আছে, কি আছে বলতো, একটা পর্দা আছে। এবং দেখো তো যখন তোমার তোমার যখন ওভারল্যাপ করবে, যখন তোমার সোর্স এক থেকে যেই তোমার হচ্ছে ইয়াগুলো আসবে, আলোগুলো আসবে, তাদের যে তরঙ্গ মুখগুলো আছে, এবং সোর্স 2 থেকে যে আলোগুলো আসবে তাদের যে তরঙ্গ মুখগুলো আছে, এগুলো একে অপরকে ওভারল্যাপ করে দেখো তো একদম এই পয়েন্টে তোমার হচ্ছে একটা উজ্জ্বল উজ্জ্বল আলো সৃষ্টি করবে না, বা উজ্জ্বল অঞ্চল সৃষ্টি করবে না, যেটাকে আমরা কেন্দ্র বলি। বলি কিনা বলো তো? হ্যাঁ, অবশ্যই বলে থাকি। ঠিক আছে, এখন মনে করো এই কেন্দ্রের কিছুক্ষণ পর, এই মানে তুমি যদি এখানে একটু ইয়াটা লক্ষ্য করো, এটা যদি হয় আমার পর্দাটা, তাহলে তুমি একটু ভালো মতো করে লক্ষ্য করবা যে এখানে তুমি প্রথমে কি পাবা, এখানে তুমি প্রথমে উজ্জ্বল আলো পাবা, তারপর অন্ধকার পাবা, তারপরে আবারও উজ্জ্বল পাবা, তাই না? তারপরে আবারও উজ্জ্বল পাবা, তারপরে দেখবা আবারও অন্ধকার, তারপরে আবারও কি পাবো বলতো, উজ্জ্বল পাবা, তারপরে আবার কি পাবো বলতো, আবার উজ্জ্বল পাবা, তারপরে আবার অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল পাবা, তাই না? এইভাবে আসলে তোমার আসলে জিনিসটা ওভারল্যাপ করবে, এভাবে আসলে জিনিসটা তোমার তৈরি করবে বা ওভারল্যাপ করবে, তাই তো? এভাবেই তো আসলে জিনিসটা ঘটবে, এভাবেই তো আসলে জিনিসটা তোমার এখানে ঘটবে, তাই না? আর এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো কেন্দ্র, এটাকে আমি কি বলবো বলতো, এটাকে আমি বলবো কেন্দ্র, ঠিক আছে? এটাকে আমি কি বলবো বলতো, এটাকে আমি বলবো কেন্দ্র। ওকে, এটাকে আমি বলবো হচ্ছে কি বলতো, এটাকে আমি বলবো তোমার কেন্দ্র, এটাকে আমি কি বলবো বলতো, এটাকে আমি বলবো তোমার কেন্দ্র, ঠিক আছে? এই কেন্দ্র থেকে দেখো তো পরবর্তীতে আরেকটা উজ্জ্বল বিন্দু তুমি পাচ্ছ, এটাকে এইটা, ঠিক আছে? কেন্দ্রের পরে আরেকটা উজ্জ্বল বিন্দু হচ্ছে এটা, এবং তারপরে আরেকটা উজ্জ্বল বিন্দু হচ্ছে এটা, এটাকে তুমি বলতে পারবা nth, মানে n তম উজ্জ্বল বিন্দু, ঠিক আছে? এবং তার উপরে দেখো আরেকটা আছে তোমার n+1তম উজ্জ্বল বিন্দু, দেখো এটা হচ্ছে কি n+1তম, নিচেরটা কি, এটা কেন্দ্র তোমার উজ্জ্বল বিন্দুটার মান 0 হবে। এরপরে দেখো এটা হচ্ছে 1 নম্বর উজ্জ্বল বিন্দু, এটা তোমার কি বলতো, এটা 2 নম্বর উজ্জ্বল বিন্দু। বুঝতে পারতেছো কি বোঝানোর চেষ্টা করতেছি? দেখো, তোমার কেন্দ্র থেকে কিছু দূর গেলেই তুমি হচ্ছে 1 নম্বর উজ্জ্বল বিন্দু পাচ্ছ, পরেরটা কি, কেন্দ্রটা আমার সবসময় 0, কেন্দ্র থেকে উপরের দিকে 1 নম্বর আমি পাচ্ছি উজ্জ্বল বিন্দু, তারপরেরটা বাদ দিয়ে তারপরেরটাতে দেখো, তারপরেরটাতে এই যে এখানে আমি কি পাচ্ছি বলতো, এখানে আমি পাচ্ছি n+1তম উজ্জ্বল বিন্দু, মানে দেখো দুইটা উজ্জ্বল বিন্দু আমি নিয়ে কথাবার্তা বলতেছি, কয়টা উজ্জ্বল বিন্দু নিয়ে, দুটো উজ্জ্বল বিন্দু নিয়ে। কথা বুঝতে পারছো? ওকে, তার মানে দেখো এই জিনিসটা একটু ভালো মতো করে এক্সপ্লেন করতে চাচ্ছি, এই জন্য আমি জিনিসগুলো একটু মুছে ফেলবো। তার জিনিসটা মুছে না ফেলে আমি জিনিসটাকে আরেকবার রিড্র করতেছি, অসুবিধা নেই। ও সরি, জাস্ট একটু সময় দাও। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে আমার কেন্দ্র বা সেন্টার, এটা হচ্ছে 0। এই কেন্দ্র থেকে সেন্টারের পর কিছু দূর গেলেই আমি একটা তোমার n তম উজ্জ্বল বিন্দু পাবো, n তম উজ্জ্বল বিন্দু পাবো। এবং তার থেকে আরো কিছু দূর উপরে গেলে আমি কি পাবো বলতো, n+1 এততম উজ্জ্বল বিন্দু পাবো, ঠিক আছে? এই কথাটুকু তো বুঝতে পারছো, ঠিক আছে? এই কথাটুকু বুঝতে পারলেই ক্লিয়ার। দেখো, এই তোমার কেন্দ্র থেকে এই এতটুকু দূরত্বকে তুমি ধরো xn, এবং দেখো কেন্দ্র থেকে এই যে তোমার n+1তম যে পথ, মানে উজ্জ্বল উজ্জ্বল যে তোমার বিন্দুটা আছে, এটার জন্য এই পথটা মনে করো তোমার x n+1, ঠিক আছে? এই পথটার মান মনে করো x+1, ঠিক আছে? মানে দূরত্বটা আর কি, দূরত্বটা কত বলতো, n+1, ঠিক আছে? তাহলে বলো এই যে এতটুকু দূরত্ব কত হবে, এতটুকু দূরত্ব হবে ভাইয়া আপনার xn+1 মাইনাস xn, তাই না? এই পরিমাণ দূরত্বটাই তো হবে, এই দূরত্বটাকে তুমি ডেল এক্স দিতে পারো, ঠিক আছে? তার মানে ডেল এক্স সমান সমান তুমি এই জিনিসটা লিখতে পারবা, ডেল এক্স সমান সমান তুমি কি লিখতে পারবা বলো তো, এই যে দেখো ডেল এক্স সমান সমান তুমি লিখতে পারবা xn+1 মাইনাস xn। কথা বুঝতে পারছো? দেখো ভালো মতো করে বলো, কথা বুঝতে পারছো কি? ওকে, তার মানে দেখো তুমি n তম উজ্জ্বল লড়ার জন্য একটা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা কিনা বলো তো? n তম উজ্জ্বল লড়ার জন্য তুমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, এর ফর্মুলাটা কি হবে? এর ফর্মুলাটা হবে ভাইয়া, এই ফর্মুলাটা তুমি দেখো খুব সহজেই বলতে পারবা, axn ডিভাইডেড বাই d ইকুয়ালস টু, দেখো তো, n ল্যামডা, এটা তুমি 1 নম্বর হিসেবে দাও। আর দেখো তোমার n+1তম উজ্জ্বল লড়ার জন্য তুমি আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, n+1তম উজ্জ্বল, এর জন্য দেখো তুমি এর আগে একটা ফর্মুলা শিখে আসো, কি ফর্মুলা? এ এক্স ডিভাইডেড বাই ডি, এখানে এক্স বলতে কি বুঝাবে বলো তো, এই যে তোমার কেন্দ্র হতে যে ওই বিন্দুটা দূরত্ব, যেটা কিনা হচ্ছে n+1, ইকুয়ালস টু তুমি লিখতে পারবা 2n-1
λ/2, তাই না? λ/2, এখানে n মানে কত? n মানে হচ্ছে n+1, তার মানে তোমার ফর্মুলাটা দেখতে হবে এরকম। 2n n+1 না? ফর্মুলাটা কি ছিল? 2n - 1 λ/2, এখানে n এর জায়গায় কি বসবে? n+1 বসবে। তাহলে 2n + 2 - 1 λ/2, এখান থেকে তুমি করে দেখবা কত আসবে জানো? এখান থেকে তোমার করে দেখলে n+1 * λ আসবে। মানে তুমি এখান থেকে কি লিখতে পারবা জানো? এখান থেকে তুমি লিখতে পারবা হচ্ছে, এই জিনিসটাকে যদি আমি একসাথে লিখি তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি জানো? এখান থেকে আমি লিখতে পারবো ax n+1 / d = কি বলতো? n+1 ইন্টু হচ্ছে ল্যামডা। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। এই দেখো, তুমি একটা উপর থেকে সমীকরণ পেলে, এটা হচ্ছে তোমার আরেকটা সমীকরণ পেলে। আমি এই সমীকরণটা কিভাবে পাচ্ছি বলতো? এই জিনিসটা একটু মাথায় রাখবে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। এই জিনিসটা আমি কিভাবে পাচ্ছি বুঝতে পারছো তো নাকি? এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। দেখো, আমি এখানে তোমার দুইটা বিন্দুর ওভারল্যাপের কাহিনী দেখতেছি, যে একটা বিন্দু তোমার হচ্ছে n-তম উজ্জ্বল বিন্দু এবং আরেকটা হচ্ছে n+1-তম উজ্জ্বল বিন্দু। তো এই দুটো উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে ΔX, এবং ΔX মানে কি? ওই তোমার কেন্দ্র হতে n+1-তম যে উজ্জ্বল বিন্দুটা আছে তার দূরত্ব বিয়োগ n-তম যে উজ্জ্বল বিন্দুটা আছে তার বিয়োগ, ঠিক আছে? মানে তার দূরত্বটা বিয়োগ। এটাই হচ্ছে তোমার কি বলতো? ΔX। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? ওকে, এখন দেখো, তুমি যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দাও তাহলে তুমি একটা সুন্দর ফর্মুলা পাবা। সেই ফর্মুলাটা কি জানো? সেই ফর্মুলাটা হচ্ছে তোমার 1 থেকে 2 বাদ দিতে পারো, অথবা তুমি চাইলে 2 থেকে 1 বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, তুমি যদি 2 থেকে 1 বাদ দাও তাহলে তুমি একটা সুন্দর ফর্মুলা পাবো। এই ফর্মুলাটা কি জানো? a/d x 1 - xn ইকুয়ালস টু, তুমি কি পাবা জানো? ইকুয়ালস টু তুমি পাবা শুধুমাত্র ল্যামডা। দেখো, আর এই জিনিসটাকে আমি কি লিখছিলাম? এই জিনিসটাকে আমি একটু আগে এক্স লিখছিলাম না? দেখো, ΔX লিখছিলাম না? তার মানে দেখো, এখান থেকে তুমি লিখতে পারবো অতএব a/d ইন্টু ΔX ইকুয়ালস টু হচ্ছে তোমার ল্যামডা, ঠিক আছে? অতএব তাহলে তুমি লিখতে পারবা a ΔX / d ইকুয়ালস টু ল্যামডা। এই যে এটাই হচ্ছে তোমার ফর্মুলা। এই ফর্মুলাটা তোমার কাজে আসবে, ঠিক আছে? এই ফর্মুলাটা তোমার কাজে আসবে। এই ফর্মুলাটা কিভাবে পাইলাম বুঝতে পারছো তো নাকি? এই ফর্মুলাটা কিন্তু খুব ইজি জিনিস। দেখো, তোমার জিনিসগুলো কমপ্লেক্স না, জিনিসগুলো মোটেই কমপ্লেক্স না, জিনিসগুলো অনেক ইজি। জাস্ট তোমাকে একটু ফিল করে বুঝতে হবে। জাস্ট তুমি যদি এই জিনিসটা একটু বুঝতে পারো তাহলে জিনিসটা তোমার কাছে আর কঠিন লাগবে না। জিনিসটা অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি। কথা বুঝতে পারছো না? দেখো, কথা বুঝতে পারছো তো? আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো এখানে এখন আমরা কে কি এটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? এখানে কে কার পরিচয় কি এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, দেখো, একটু ভালো মতো করে খেয়াল রাখবা, একটু ভালো মতো করে খেয়াল রাখবা। এখানে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার দুইটা যে সোর্স আছে তাদের মধ্যবর্তী দূরত্ব। ডিটা কি? এটা হচ্ছে তোমার পর্দার দূরত্ব, ঠিক আছে? ডিটা হচ্ছে তোমার পর্দার দূরত্ব। আর ΔX কি বলতো? ΔX কি? ΔXটা একটু ভালো মতো করে বুঝতে হবে। ΔXটাকে বলা হয় তোমার পাশাপাশি। এই ΔX এর অনেকগুলো সংজ্ঞা আছে। ΔXটা নিয়ে আমি এখন কথাবার্তা বলবো। ΔXটা নিয়ে এখন আমরা হচ্ছে কথাবার্তা বলবো, ঠিক আছে? ΔX মানে কি জানো? ΔX মানে হচ্ছে, লেখো প্রথমে পাশাপাশি, পাশাপাশি একই ডোরার ব্যবধান। আমি জানি তোমরা কিছুই বুঝো নাই। ডোরা জিনিসটাকে আমি তোমাকে বুঝাই নাই, তাহলে তুমি এটা কিভাবে বুঝবা, তাই না? চলো আমরা প্রথমে ডোরা জিনিসটা বুঝবো। অথবা এখানে আরো একটা জিনিস লিখে রাখো, অথবা এখানে লিখতে পারবা ব্যান্ডের প্রস্থ। ব্যান্ডকে বাংলায় পট্টি বলে, ঠিক আছে? আমি জানি এই জিনিসগুলো তুমি এখনো চিনো না, এই জিনিসগুলো এখনো তুমি চিনো না, কিন্তু এখন আমরা এই জিনিসটাকে চেনার চেষ্টা করবো, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা কি করবো বলতো? চেনার চেষ্টা করবো। ওকে, দেখো, আমরা যদি পর্দাটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখানে তোমার প্রথমে একটা উজ্জ্বল অঞ্চল তৈরি হয়, তারপর একটা অন্ধকার অঞ্চল তৈরি হয়, তারপরে আরেকটা উজ্জ্বল অঞ্চল তৈরি হয়, তারপরে এইভাবে আরেকটা অন্ধকার, আরেকটা উজ্জ্বল, তাই না? উপর নিচে এইভাবে তো চলতে থাকে, তাই তো? তাই তো, এই যে এটি তো আমার কি পর্দাটা না? এটি তো আমার পর্দাটা, ঠিক আছে? তো এখন দেখো, তুমি যদি একটা উজ্জ্বল অংশ নিয়ে আসো, একটা উজ্জ্বল অংশ নিয়ে আসো, এবং একটা তুমি যদি অন্ধকার অংশ নিয়ে আসো, একটা উজ্জ্বল অংশ এবং একটা অন্ধকার অংশ, এই দুটোকে একত্রে বলা হবে তোমার ডোরা। এই দুটোকে একত্রে কি বলা হয় বলতো? ডোরা। সরি, এই দুটোকে একত্রে তোমার বলা হয় তোমার হচ্ছে ব্যান্ড। এটাকে কি বলা হয় বলতো? ব্যান্ড, ঠিক আছে? এটাকে একত্রে কি বলা হয়? ব্যান্ড। কি বলা হয় বলতো? ব্যান্ড। ব্যান্ড বা পট্টি। ও, এটা আরেকটা সুন্দর নাম আছে, বা ঝালরও বলা হয়। ঝালর, ঠিক আছে? ব্যান্ড বা পট্টি বা ঝালর।
কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? মানে তোমার একটা উজ্জ্বল আর একটা তোমার অন্ধকার, একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার অঞ্চল, এই দুটোকে তুমি যদি একসাথে রাখো তাহলে তাদেরকে বলা হবে কি বলতো, ব্যান্ড বা পট্টি বা ঝালর। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন এই যে ব্যান্ড, এই ব্যান্ড হচ্ছে তোমার একটা উজ্জ্বল এবং একটা হচ্ছে অন্ধকারকে নিয়ে গঠিত হয় তোমার একটা ব্যান্ড। মানে একটা উজ্জ্বল অঞ্চল, একটা অন্ধকার অঞ্চল, এই দুটাকে একত্রে তোমার হচ্ছে ব্যান্ড তৈরি হয়। কিন্তু দেখো এদেরকে যদি তুমি সেপারেটলি দেখো, মনে করো এটা হচ্ছে তোমার একটা অন্ধকার অঞ্চল আর এটা মনে করো একটা উজ্জ্বল অঞ্চল, এদের যে তোমার মানটা হবে এটাকে বলা হবে তোমার, এটাকে তোমার বলা হবে ডোরা। এটাকে কি বলা হবে বলতো? ডোরা। ঠিক আছে, প্রতিটাকে আলাদা আলাদা ভাবে কি বলা হয় বলতো? ডোরা বলা হয়। প্রতিটাকে আলাদা আলাদা ভাবে কি বলা হয় বলতো? ডোরা বলা হয়। তার মানে দেখো প্রতিটা অঞ্চলকে আলাদা আলাদা ভাবে ডোরা বলা হয়, এবং এই দুটো অঞ্চল যখন একজন আরেকজনের সাথে থাকে তখন এটাকে বলা হয় ব্যান্ড বা পট্টি বা ঝালর। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে, খুব ভালো কথা। কথাটা বুঝে গেছে নাকি? কথা বুঝে গেছে। তার মানে দেখো ব্যান্ড বা পট্টির প্রস্থ, বা এখানে তুমি বলতে পারবা ঝালরের প্রস্থ। ঠিক আছে, এখানে তুমি বলতে পারবা ঝালরের প্রস্থ, ব্যান্ড বা পট্টি বা ঝালরের প্রস্থ। আর পাশাপাশি একই ডোরার ব্যবধান, পাশাপাশি একই ডোরার ব্যবধান ব্যাপারটা বুঝি। দেখো ঝালরের প্রস্থ বা হচ্ছে তোমার ব্যান্ডের প্রস্থ, এই ব্যাপারটা তো বুঝতে পারছো তাই না? মানে এই যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার একটা ব্যান্ড, তার মানে এর যে প্রস্থ হবে সেটাই হচ্ছে তোমার কি বলতো, এর যে প্রস্থটা এটাই হচ্ছে আমার কি বলতো, ডেলেক্স, তাই না? এটা হচ্ছে আমার ডেলেক্স। কিন্তু দেখো আমি এটা বুঝি নাই, পাশাপাশি একই ডোরার মধ্যবর্তী ব্যবধান। ঠিক আছে, একই ডোরা বলতে তোমার দুইটাই উজ্জ্বল অথবা দুইটাই অনুজ্জ্বল, দুইটাই উজ্জ্বল বা দুইটাই অনুজ্জ্বল বা দুইটাই অন্ধকার। ঠিক আছে, ঠিক আছে। তার মানে দেখো পাশাপাশি দুইটা উজ্জ্বল, প্রথমটা এটা হচ্ছে প্রথম একটা উজ্জ্বল এবং এটা মনে করো আরেকটা উজ্জ্বল। দেখো পাশাপাশি দুইটা উজ্জ্বল, পাশাপাশি দুইটা উজ্জ্বলকে যদি আমি লিখি তাহলে কিরকম হবে, দেখতে কিরকম হবে দেখো তো। প্রথমে তোমার একটা উজ্জ্বল পাবো, এরপরে তোমার একটা অন্ধকার আছে, তারপরে একটা তোমার উজ্জ্বল আছে। ঠিক আছে, এটা নতুন পেজে অ্যাড করি। দেখো আমি প্রথমে একটা কি পাবো বলতো, প্রথমে আমি একটা উজ্জ্বল পাবো, তারপরে আমি একটা অন্ধকার পাবো এবং তারপরে আমি আরেকটা উজ্জ্বল পাবো। দেখো পাশাপাশি একই একই দেখো এখানে কি বলছে, পাশাপাশি একই ডোরার ব্যবধান। ডোরা মানে কি, একটা উজ্জ্বল বা একটা উজ্জ্বল অংশ বা একটা তোমার অন্ধকার অংশকে তুমি যদি খুলে নিয়ে আসো তাহলে তাদেরকে তুমি ডোরা বলতে পারবা। কি বলতে পারবা বলতো? ডোরা বলতে পারবা। কি বলতে পারবা বলতো? ডোরা বলতে পারবা। ঠিক আছে, এখন মনে করো আমি বলছি পাশাপাশি অবস্থিত, পাশাপাশি একই ডোরার ব্যবধান, এটাও কিন্তু তোমার ডেলেক্স। এটা মানে কি দেখো তো, এটা মানে কি পাশাপাশি একই ডোরার ব্যবধান মানে কি, দেখো দুইটাই তোমার কি, এখানে এখানে হচ্ছে তোমার প্রথমটা উজ্জ্বল এবং পরেরটাও তোমার কি বলতো উজ্জ্বল। তার মানে দেখো এখানে পাশাপাশি দুইটা উজ্জ্বল আমি রাখলাম এবং পাশাপাশি দুটো উজ্জ্বলের মাঝখানে দেখো একটা অন্ধকার আছে, একটা অন্ধকার আছে। এবং দেখো তো এই উজ্জ্বলের যে মধ্যবিন্দু এবং এই উজ্জ্বলের যে মধ্যবিন্দু, এই উজ্জ্বল এবং এই উজ্জ্বলের মধ্যবিন্দু যে দূরত্বটা, এই যে এই উজ্জ্বল এবং অপর যে উজ্জ্বলটা আছে, এই দুটো উজ্জ্বলের মধ্যবিন্দুটাই হচ্ছে তোমার ডেলেক্স। বুঝতে পারছো? এই যে এদের যে দূরত্বটা, এদের যে দূরত্বটা মধ্যবিন্দু থেকে এদের যে দূরত্বটা, একটা উজ্জ্বল থেকে পাশাপাশি আরেকটা উজ্জ্বলের যে তোমার মধ্যবর্তী দূরত্ব, সেটাই কি বলতো, সেটা হচ্ছে তোমার ডেলেক্স। সেটাই কি বলতো, সেটা হচ্ছে তোমার ডেলেক্স। এই জন্য এখানে এই কথাটা বলা হচ্ছে যে পাশাপাশি একই ডোরার ব্যবধান। এখানে দেখো পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান, এটা কি বলতো, পাশাপাশি পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান, ডোরার ব্যবধান। এটাও কিন্তু তোমার ডেলেক্স, বুঝছো? এটাও কিন্তু তোমার ডেলেক্স। দেখো এখানে তোমার একটার অর্ধেক অংশ আছে একটা উজ্জ্বলের, এবং এখানে দেখো আরেকটা উজ্জ্বলের অর্ধেক অংশ আছে। এই দুটো উজ্জ্বলের অর্ধেক অংশ মিলে একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার। তার মানে দেখো এই দুটা জিনিস মিলে তোমার একটা ব্যান্ডই হয়ে গেল। তোমার দুটো জিনিস মানে একটা ব্যান্ডই হয়ে গেল, মানে একটা অন্ধকার পর্যায়ে, একটা তোমার হচ্ছে উজ্জ্বল পর্যায়ে। এই দুটোকে আমি কি বলতে পারবো, এই দুটোকে আমি একত্রে ব্যান্ড বলতে পারবো। এই ব্যান্ডের যে তোমার প্রস্থ, এটাকে তো তোমার ডেলেক্স দিয়ে প্রকাশ করে, তাই না? এটাকে তো তোমার ডেলেক্স দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, এটা মানে কি বলতো, পাশাপাশি দুটি উজ্জ্বল ডলার ব্যবধান। ঠিক আছে, ওকে। অথবা তোমাকে বলা হইতে পারে, দেখো পাশাপাশি ভাইয়া আপনি উদাহরণ দিলেন শুধু উজ্জ্বল, আর আমি যদি এখানে একটা অন্ধকার পর্যায়ে নিয়ে কথা বলি তাহলে কি হবে। দেখো দুটো অন্ধকারের পর্যায়ের মধ্যে বা দুটো অন্ধকার অঞ্চলের মধ্যে তোমার মধ্যখানে একটা উজ্জ্বল অংশ থাকবে। এটা কি, এটা হচ্ছে তোমার উজ্জ্বল অংশ, উজ্জ্বল অংশ থাকবে। ঠিক আছে, এবং দেখো দুইটা অন্ধকার যে তোমার অঞ্চল আছে না, তাদের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে একটা থেকে আরেকটা যে দূরত্বটা, এই দূরত্বটাকে তোমার কি বলা হয় বলতো, এই দূরত্বটাকেই তোমার হচ্ছে ডেলেক্স বলা হয়। বা এখানে তুমি বলতে পারবা পাশাপাশি পাশাপাশি দুটি অবম বা অন্ধকার, অবম মানে অন্ধকার, ঠিক আছে, অন্ধকার ডোরার ডোরার প্রস্থ অথবা ব্যবধান।
এটাকেও তোমার কিন্তু ডেলেক্স দিয়ে প্রকাশ করে। তার মানে দেখো ডেলেক্সের কতগুলো পরিচয়, ডেলেক্সের কতগুলো পরিচয়। অথবা দেখো তো, অথবা তুমি বলতে পারবা যে ডেলেক্স মানে কি। ডেলেক্স মানে হচ্ছে তোমার যে কোনো, ডেলেক্স মানে কি, ডেলেক্স মানে হচ্ছে তোমার ব্যান্ড বা ঝালর বা পট্টির প্রস্থ। এই জিনিসটা মানে দেখো আরো দুইটা জিনিস বোঝায়, যে তোমার পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান, অথবা তোমার বোঝায় পাশাপাশি পাশাপাশি দুটি অবম বা অন্ধকার ডোরার প্রস্থ বা ব্যবধান, একই জিনিস। এইটাকেই তোমার ডেলেক্স দিয়ে প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? ডেলেক্স দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখো আমি ডেলেক্স দ্বারা কি বুঝতে পারি, একটা হচ্ছে আমার উজ্জ্বল অংশ থাকবে বা উজ্জ্বল ডোরা থাকবে, এবং একটা হচ্ছে আমার অন্ধকার ডোরা থাকবে, তাই না? একটা আমার থাকবে উজ্জ্বল ডোরা এবং একটা থাকবে কি বলতো, অন্ধকার ডোরা। এটা মনে করো আমার উজ্জ্বল ডোরা, এটা মনে করো আমার উজ্জ্বল ডোরা, আর এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে আমার অন্ধকার ডোরা। এই অঞ্চলগুলোকে ডোরা বলা হয় আর কি, সরি। এটাকে বলা হবে কি বলতো, এটাকে বলা হবে তোমার অন্ধকার ডোরা। ঠিক আছে, এখন দেখো তুমি যদি এই দুইটা ডোরা থেকে বা এই একত্রে এটাকে বলা হয় তোমার ব্যান্ড। একত্রে কি বলা হয় বলতো? ব্যান্ড বলা হয়। এই একত্রে এদের এদের যে তোমার প্রস্থটা হচ্ছে তোমার ডেলেক্স। ঠিক আছে, এখন মনে করো তুমি যে কোনো একটা খুলে আনছো, যে কোনো একটা খুলে আনছো, মনে করো শুধু তুমি উজ্জ্বল অংশটা খুলে আনছো, শুধু তুমি উজ্জ্বল অংশটা খুলে আনছো, উজ্জ্বল অংশটা খুলে আনছো, তাহলে এর প্রস্থ কত হবে? এর প্রস্থ হবে ডেলেক্স ডিভাইডেড বাই 2 না? এটাকে তুমি ওয়াই দিয়ে প্রকাশ করতে পারবা। এটাকে বলা হয় তোমার ডোরার প্রস্থ। তার মানে দেখো ডোরার প্রস্থ ফর্মুলা কি? ডোরার প্রস্থ ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু ডেল এক্স বাই 2। এই জিনিসটা এইভাবেও এক্সপ্লেন করতে পারো, অথবা তুমি এইভাবে এক্সপ্লেন করতে পারো। দেখো তুমি এখানে একটা অনুজ্জ্বল বা অন্ধকার ডোরা নিয়ে আসো, এই অন্ধকার ডোরার যে ব্যবধান হবে, অন্ধকার, এই অন্ধকার ডোরার যে তোমার প্রস্থটা হবে, এই প্রস্থটা কত হবে বলতো? y ইকুয়ালস টু, এটাকেও তুমি লিখতে পারবা ডেল এক্স বাই 2। ঠিক আছে, এটাও কি, এটা হচ্ছে তোমার ডোরার প্রস্থ। ঠিক আছে, এটাও কি, এটা হচ্ছে তোমার ডোরার প্রস্থ। দেখো জিনিসগুলো একদম সেম, এবং জিনিসগুলো দেখো অনেক বেশি ইজি, জিনিসগুলো দেখো অনেক বেশি ইজি। বুঝতে পারছো না? দেখো বুঝতে পারছো? দেখছো কত ইজি জিনিসগুলো, দেখো কত ইজি জিনিসগুলো। এটা নিয়ে আসলে তোমাকে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। এই জিনিসগুলো এত ইজি যে এগুলো তুমি এখন ম্যাথগুলো জাস্ট দেখবা আর করবা, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো আমাদের তোমার ইয়ং এর ডিচির বা ইয়ং এর ডাবল স্লেটের যতগুলো ফর্মুলা দরকার ছিল সবগুলো দেখাই ফেলছি। এন্ড দেখো এখানে আমি পুরো তোমার ডিচির পরীক্ষাটা খুব ভালো মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছো। অসুবিধা হওয়ার তো কথা না। তারপর যদি অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবা। এখানে আমরা আরো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে তোমার কৌণিক ব্যবধান। এটা পড়ে আমাদের কাহিনী শেষ। ঠিক আছে, এইটা পড়ে আমাদের কাহিনী শেষ। ঠিক আছে, কৌণিক ব্যবধান জিনিসটা তুমি অলরেডি জানো, বাট তারপর আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো। ঠিক আছে, এখানে নাম দাও কৌণিক ব্যবধান বা কৌণিক দূরত্ব। ঠিক আছে, বা কৌণিক অবস্থানও বলতে পারো। কৌণিক অবস্থান। দেখো কৌণিক অবস্থানকে তোমার থিটা দিয়ে প্রকাশ করা হয়। এবং তুমি দেখছো না এটা যদি তোমার একটা ডাবল স্লিট হয়, এবং এই স্লিটের মধ্যে তোমার যদি এটা একটা পর্দা হয়, এবং এই যে তোমার এই দুইটা স্লিটের মধ্যবর্তী যে দূরত্বটা, বা তোমার এই যে দুটো সোর্স আছে, এই দুটো সোর্সের মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটাকে আমি বলতে পারবো কি, পর্দার দূরত্ব সমান। এবং দেখো এটা হচ্ছে তোমার একটা পি বিন্দু ছিল, এবং এবং তোমার কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব ছিল এক্স, এবং এখান থেকে তুমি যদি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করো, তাহলে তুমি এখানে একটা পিথাগোরাস পাইতা, তাই না? এখানে তুমি একটা পিথাগোরাস পাইতা। এবং দেখো তোমার মনে আছে কিনা যে এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটাই হচ্ছে তোমার থিটা বা কৌণিক অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলতো, কৌণিক অবস্থান। এবং এটা তুমি আরো ভালো করে জানলা যে এ সাইন থিটা ইকুয়ালস টু কি বলতো? দেখো পড়ছো এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, এটা পড়ছো। অথবা দেখলা, একটু আগে দেখলা যে এন সাইন থিটা ইকুয়ালস টু তুমি পড়লা হচ্ছে 2n-1 ল্যামডা বাই 2, তাই না? এই ল্যামডা মানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি বলতো? ল্যামডা মানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, ভুলে যেও না। ঠিক আছে, ল্যামডা মানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, খুব ভালো কথা। তার মানে দেখো এই ফর্মুলাটা কখন ইউজ করতে পারবা? যখন তোমার উজ্জ্বল, মানে এই পি বিন্দুটা যখন তোমার উজ্জ্বল হবে। কখন উজ্জ্বল হবে? যখন তারা সমদশায় তোমার হচ্ছে উপরিপাতন করবে, তখন। এটা তখন তুমি, তখন এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। এটা কখন অ্যাপ্লাই করতে পারবা বলতো? উজ্জ্বলের সময়। এটা কখন অ্যাপ্লাই করতে পারবা বলতো? এটা যখন তোমার অন্ধকার, অন্ধকার বা অবম কথা বলা থাকবে, অবম, অবম, তখন এটা তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে, এখানে এখন দুইটা ফর্মুলা লিখে দেবো, এই ফর্মুলাগুলো একটু মনে রাখবা, তাহলেই হবে। জাস্ট দুইটা ফর্মুলা মনে রাখো, তাহলেই হবে। দেখো, কেন্দ্রীয় চরণ থেকে এনতম উজ্জ্বল ডোরার
কৌণিক অবস্থান। কৌণিক অবস্থান সমান সমান তুমি লিখতে পারবে কি বলতো, ওই যে ফর্মুলাটা দেখালাম, এ সাইন থিটা ইকুয়ালস টু কি বলতো, এন ল্যামডা। এখান থেকে তুমি যদি থিটাকে এক পাশে রাখো তাহলে তুমি লিখতে পারবা সাইন ইনভার্স এন ল্যামডা বাই এ। এই যে এটাই হচ্ছে তোমার ফর্মুলা। কথা বুঝতে পারছো? এটা কি বলতো, এটা হচ্ছে তোমার ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখা দরকারই নেই, কারণ উপরে ফর্মুলা থেকে এটা আসে, উপরে ফর্মুলাটা থেকে এটা আসে, উপরেটা মনে রাখবা, নিচেটা মনে রাখা লাগবে না। ঠিক আছে, বুঝতে পারছো? আর দেখো, তোমাকে এই কথাটা যদি অন্যভাবে একটু বলে, যে তোমাকে যদি বলে যে উভয় পার্শ্বে, তোমাকে যদি বলে যে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডলার কৌণিক অবস্থান, এটা যদি না বলে তোমাকে যদি বলে কেন্দ্রীয় চরম থেকে উভয় পার্শ্বে, উভয় পার্শ্বে এনতম উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান, তখন কি হবে? কৌণিক অবস্থান কি হবে বলো? উভয় পাশে কৌণিক অবস্থান কি হবে? দেখো, উভয় পাশে মানে কি জানো? এই যে এটা এটা তোমার পি বিন্দু না, এখন মনে করো আরেকটা বিন্দু তোমার এদিকে আছে কিউ বিন্দু, ঠিক আছে? এবং দেখো এই যে বিন্দুটা, এই যে তোমার মানে তোমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে এই যে তোমার কোণটা উৎপন্ন করতেছে, এই কোণটাই হচ্ছে কি বলতো, এটাও মনে করো এক্স, ঠিক আছে? এই যে কোণটা, এই কোণটা এবার দেখো তো, এখানে তোমার আরেকটা সিমিলারলি কোণ পাচ্ছ না থিটার মতো, এই দুইটা থিটাকেই বলা হবে তোমার উভয় পাশে কোণটা আর কি, মানে উভয় পাশে যে কৌণিক অবস্থান না, এই কৌণিক অবস্থানটা হবে তোমার টু থিটা ইকুয়ালস টু টু ইন্টু সাইন ইনভার্স এন ল্যামডা বাই এ। কথা বুঝছো? এটা হবে তোমার অ্যান্সার। যখন তোমাকে উভয় পাশে বলবে তখন তুমি এই ফর্মুলা ইউজ করবা। ঠিক আছে, মানে তুমি থিটাটাকে টু টু দ্বারা গুণ করবা, কারণ এই যে দেখো উপরেরটা তোমার একটা থিটা আর নিচেও তোমার তো আরেকটা থিটা তুমি পাবা। এই দুটো থিটা মানে কত, এই মানে এই পুরো অংশটা মান কত, টু থিটা। এই টু থিটাটাই আমি এখানে লিখছি, ঠিক আছে? এই পুরো অংশটা মান কত বলো তো, টু থিটা। এই জিনিসটাই আমি ওখানে লিখছি আর কি। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে, এই তো এটা ফর্মুলা আর কি। দেখো, সেম ভাবে তুমি ফর্মুলাগুলো কাদের জন্য বলতে পারবে বলো তো? ফর্মুলাগুলো কিন্তু তুমি চাইলে অবমের জন্য বলতে পারো। কার জন্য বলতে পারো বলো তো? অবমের জন্য বলতে পারবা। দেখো, তুমি এইভাবে লিখতে পারবা, কেন্দ্রীয় চরম হতে বা কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে বা উজ্জ্বল তোমার ডোরা হতে তোমার হচ্ছে এনতম অবমের এনতম অবমের কৌণিক অবস্থান। কৌণিক অবস্থান কত হবে বলো তো? কত হবে? দেখো, একটু কি ফর্মুলা পড়ছো, এ সাইন থিটা ইকুয়ালস টু কি পড়ছো, টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু। পড়ছো না? দেখো তো, পড়ছো না? অবশ্যই পড়ছো। তো এখান থেকে তুমি কি লিখতে পারবা? এখান থেকে তুমি সাইন থিটাকে এক পাশে, থিটাকে তুমি এক পাশে রাখো, তাহলে তুমি লিখতে পারবা কি? তুমি লিখতে পারবা যে সাইন ইনভার্স, এই যে এটাই হচ্ছে আমার কি বলতো, এটাই হচ্ছে আমার ফর্মুলাটা। উপরেরটা মনে রাখবা, নিচেটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, উপরেরটা মনে রাখলেই হবে, নিচেটা মনে রাখার দরকার নেই। নিচেটা তুমি একাই বের করে আনতে পারবা, অসুবিধা নেই। আর যদি তোমাকে বলে যে উভয় পাশে, উভয় পাশে বললে জাস্ট এটাকে টু দ্বারা গুণ করে দিবা। যদি তোমাকে বলে উভয় পাশে, যে কেন্দ্রীয় চরম হতে উভয় পাশে, কেন্দ্রীয় চরম হতে উভয় পাশে অবমের অবমের দ্বারা অবমের কেন্দ্রীয় চরম হতে উভয় পাশে অবমের কৌণিক অবস্থান, তবে হচ্ছে জাস্ট টু দ্বারা গুণ করে দিবা। তাহলে টু থিটা ইকুয়ালস লিখতে পারবা টু সাইন ইনভার্স টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু এ, সরি ল্যামডা বাই টু ডি, সরি
ল্যামডা বাই কত ছিল বলো তো? ল্যামডা বাই 2a ছিল না? ল্যামডা বাই 2a ঠিকই লিখছিলাম। ল্যামডা বাই 2a, এই যে এটা। বুঝতে পারছো? দেখো ফর্মুলাগুলো একটু ভালো মতো করে মেমোরাইজ করবা, ঠিক আছে? ফর্মুলাগুলো একটু ভালো মতো করে মেমোরাইজ করবা। কখন উজ্জ্বল হবে, কখন মানে অবম হবে, এই জিনিসগুলো বুঝতে পারলে না আর কোথাও তোমার অসুবিধা হবে না। এটাই ছিল হচ্ছে আমার তোমার ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। এবং তুমি এখন দেখো, তুমি এটা হচ্ছে তোমার ব্যতিচার অংশে আলোচনা করা হয়, কিন্তু তোমাকে যদি এখন বলি যে ভাইয়া ব্যতিচার জিনিসটা কি আমি পারি না, তুমি আমাকে বলবা যে ভাইয়া আপনি তো আমাকে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা করাইছেন, কিন্তু ব্যতিচার জিনিসটা কি সেটা এখন আমাকে শিখাননি। তো সেটা শেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। এই যে তুমি যা কিছু শিখলা না, সবগুলোকে ব্যতিচার বলা হয়। সবগুলোকে কি বলা হয় বলো তো? ব্যতিচার বলা হয়। বুঝতে পারছো? দেখো ব্যতিচার জিনিসটা কি জানো? ব্যতিচার জিনিসটা দেখো, আমি এখানে সংজ্ঞাটা দিয়ে রাখছি। দুটি সুসংগত উৎস হতে বা উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুতে আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুতে আলোক তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বল এবং অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে। বুঝতে পারছো না? এই ব্যতিচারটা তাহলে দেখো তো আমি সবকিছু পড়ায় ফেলছি। তুমি এখন দেখো ব্যতিচার বলতে আর তোমার কনফিউশন লাগার কথা না। ব্যতিচার জিনিসটা তুমি জানো এখন, ঠিক আছে? তার মানে আমরা আজকে বললাম আলোর ব্যতিচার। আলোর কি বললাম বলতো? আলোর ব্যতিচার বললাম। আমাদের আজকের টপিক ছিল কি বলতো? আলোর ব্যতিচার। এবং আমাদের আরেকটা টপিক বাকি আছে কি বলতো? আমাদের লাস্ট টপিক বাকি আছে তোমার হচ্ছে আলোর অপবর্তন। দেখো আমরা আলোর ব্যতিচার কিন্তু খুব সুন্দর মতো করে কভার করে ফেলছি, এবং আলোর ব্যতিচার নিয়ে আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা, সেটা আমরা খুব ভালো মতো করে দেখে ফেলছি। এখন দেখো ব্যতিচার জিনিসটা যখন তোমাকে বললাম, আমাকে এক্সপ্লেন করতে হইলো না, কারণ তুমি অলরেডি জিনিসটা জানো। ঠিক আছে? সো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। এই নেক্সট পার্টটুকু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।